আসসালামু আলাইকুম লিসনার্স। বৃহস্পতিবারের ভৌতিকতা প্রোগ্রামে আপনাদের জানাচ্ছি সবাইকে সাদর আমন্ত্রণ। তার পরিবারের ঢাকার স্থায়ী বাসিন্দা। তার পরিবার এবং তিনি একটাই ফ্ল্যাটে বসবাস করতেন। তিনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং ঘটনাটা 2015 সালের রমজানের ঈদের কয়েকদিন পর থেকে শুরু হয়। সেদিন হালকা বৃষ্টি হচ্ছিল এবং পরিবেশটা ছিল ঠান্ডা। রাত 12টা নাগাদ উনি শুয়ে পড়েন। তার কিছুক্ষণ পর উনি কী করে হঠাৎ করে ঘুমানোর পরে উনি শোনেন যে বাকবাকুম টাইপের কবুতরের ডাক ওনার বাসার জানালার কার্নিশের উপর থেকে। এটা আগে কখনো তিনি পান নাই। বিরক্তিকর ছিল না কবুতরের ডাক রাতের বেলা, হতে পারে অন্য জায়গার থেকে কোনো কবুতর উড়ে এসে সেখানে বাকবাকুম শুরু করেছে। তিনি 7-5 না ভেবেই ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে পড়েন। রাতে ওনার ঘুম বারবার নষ্ট হচ্ছিল। প্রতিবার ঘুম ভেঙে যেত একটা স্বপ্ন দেখে, এবং তা হলো ওনার বুকের উপরে একটা কালো সাপ ফেনা ফোনা তুলে হিস হিস করছে এবং বড় করে মুখ হা করে সাপটি তার দিক সামনে দুটো দাঁত দেখাচ্ছে। এটা সে রাত উনি বারবার দেখছিলেন, ওনার ঘুম বারবার ভেঙে যাচ্ছিল। তো সকালে উনি নিজের মতো করে অফিসে চলে যান এবং কাউকে কিছু না জানিয়ে চলে যায়। বলে রাখা ভালো, পরিবারে কিন্তু তার মা, বাবা, স্ত্রী এবং 2 ছেলে মেয়ে ছিল। উনি বাড়ি ফেরার পর ওই দিন কিছুক্ষণ পর পর পায়ের জুতার মোজা থেকে যে ঘামের দুর্গন্ধটা আসে সেটা পাচ্ছিল। এমনভাবে পাচ্ছে যে সেই গন্ধটা তার শরীর থেকে আসছে। তিনি কি করলেন, এই দুর্গন্ধটা সরানোর জন্য গোসল করলেন। একবার করলেন, আবারও করলেন, পারফিউম ব্যবহার করলেন। এছাড়া তিনি সবসময় পরিষ্কার থাকতেন অনেক আগের থেকেই, কিন্তু এই গন্ধটা তার শরীর থেকে যাচ্ছিল না। আর গন্ধটা পাচ্ছিল কিছুক্ষণ পর পর। তিনি তার স্ত্রীকে বলেন, তার স্ত্রী বলেন হয়তো বাড়ির বাতাসের সাথে আসতেছে, তুমি টেনশন করো না। কিন্তু গন্ধটা তিনি ছাড়া আর কেউ পাচ্ছিল না। নর্মালি কেউ যদি পায়ের মধ্যে মোজার গন্ধ থাকে, দেখা যায় যে অন্য মানুষও গন্ধ পায় এবং নাক ছিটকায়, এটা কিন্তু আমরা জানি, কিন্তু আশেপাশের কেউ পাচ্ছিল না। উনি খাবার খেতে বসে, তো উনি যখন খাবার খায়, খাবার খাওয়ার সময় গন্ধটা পাচ্ছিল এবং স্ত্রীকে বলে, স্ত্রী বলেন কিসের গন্ধ, তোমার নাকি সমস্যা, আমি কোনো গন্ধ পাচ্ছি না। উনি তার মাকে বলেন, তার মা একই কথা বলে। রাতে ঘুমাতে যাওয়ার সময় একই ঘটনা ঘটল। অনেকটা ক্ষীণভাবে তিনি দেখলেন যে কবুতরের বাকবাকুমের শব্দটা তিনি আসছে আর কি। ঘুমিয়ে যাওয়ার পর সে একই স্বপ্ন, কালো একটা সাপ বুকের উপর ফেনা তুলে বসে আছে এবং হিস হিস করছে এবং তার 2টা দাঁত দেখাচ্ছে, বড় বড় 2টা দাঁত। রাতে বারবার এইভাবে ওনার ঘুম ভাঙছিল। ঘুম ভাঙার পর সেই কবুতরের ডাক ডাক বা বাকবাকুম শব্দ শুনেই যাচ্ছে, কিন্তু রাতের মতো করে ক্ষীণভাবে। এতে উনি প্রচণ্ড বিরক্ত হলেন, কারণ 2 রাত ধরে তিনি ঘুমাতে পারছিলেন না। সকালে তিনি নাস্তা খেয়ে অফিসে চলে যান, কিন্তু অফিসে কাজের মধ্যে মন বসছে না। তিনি অনুভব করছিলেন তার শরীর থেকে গরম ভাব বেরোচ্ছে। উনি হাত মুখ ধুলেন, এসি চলছিল, তার সেই গরম ভাবটা দূর হচ্ছিল না। উনি ভাবলেন যেহেতু 2 দিন তিনি সমস্যায় ভুগছে, হয়তো ভেতরে ভেতরে জ্বর ছিল, আজ হয়তো জ্বরটা চলে যাচ্ছে দেখেই ঘামছে বা গরম লাগছে। চিন্তা করলেন উনি বাসায় চলে যাবেন আজ লাঞ্চের পরপরই। জোহরের আজানের চারদিক থেকে যখন শুরু হয়, তখন তার পুরো শরীর ঝিনঝিন করতে শুরু করে দেয়, যেটা ছিল তীব্র আজানের সাথে সাথেই, যার কারণে উনি ফ্লোরে পড়ে যায় এবং যন্ত্রণার মতো কাতরাতে থাকেন। তা দেখে ওনার কলিগরা ওনাকে হাসপাতালে নিয়ে যায়। আজান শেষ হওয়ার পরপরই সেই ঝিনঝিনটা চলে যায়। হাসপাতালে পরিবার আসে, এর মধ্যে আসরের আজানও পড়ে যায়। আসরের আজান যখন 4টার দিকে ধেয়ে আসছিল, ঝিনঝিনটা আরও বেড়ে যায়। ওই সময় ওই মুহূর্তে রুমে ডাক্তার ছিল। ডাক্তার পরীক্ষা করে দেখে কোনো সমস্যা নেই। ডাক্তার ধারণা করেন এটা প্যানিক অ্যাটাক। ওনার যেহেতু 2 রাত ঘুমাতে পারে নাই, প্যানিক অ্যাটাক হয়েছে, তিনি বেড রেস্টে থাকতে বলেন 3 দিন। ওনাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলা হয় সমস্যাটা ধরবার জন্য। বাড়িতে আসার পর থেকেই সেই মোজার গন্ধ আবারও পেতে থাকেন এবং কবুতরের সেই ক্ষীণ শব্দের বাকবাকুম ডাক। এইবার তিনি স্বপ্ন আর কবুতরের বাকবাকুমের ডাকের কথা বাবা, মা এবং স্ত্রীকে বললেন। ওনার বাবা পরদিন পাশেই তাদের পরিচিত মসজিদের এক ইমামকে ঘটনা খুলে বলেন এবং ইমাম তাকে নামাজ পড়তে বলেন এবং বলেন যে ঠিক মতো যেন নামাজ কালাম পড়ে এবং পানি পড়া দেয়। কিন্তু এতে দুর্গন্ধ তিনি যেভাবে আগের মতো পাচ্ছিলেন সেভাবেই পেয়ে যাচ্ছেন এবং প্রতিদিন রাত 11টার পরে সেই কবুতরের বাকবাকুমের ডাক এবং সেই যখনই তিনি ঘুমাতে যান, সেই সাপের স্বপ্নটা তিনি বারবার দেখেন। জোহর আসরের আজানের সময় শব্দ কানার আসার সাথে সাথে তার বডি ঝিনঝিন শুরু করে দিত। এই ঝিনঝিন হাত থেকে বাঁচতে উনি কানের মধ্যে বালিশ চেপে রাখতেন মুখের মধ্যে, সবটা চলে যায়, কিন্তু এই প্রবলেম আর কোনোভাবেই যাচ্ছিল না।
ডাক্তাররা বিশদ পরীক্ষা নিরীক্ষা করে দেখেন কোনো সমস্যাই নেই, ওনার দুর্বলতা আছে। কিন্তু এই এক সপ্তাহ তার সমস্যা প্রকট হয়ে ওঠে, ঠিকমতো খেতে পারছিল না এবং এই নির্ঘুম থাকবার কারণে ওনার শরীর আরও দুর্বল হতে থাকে। চিকিৎসা চলছিল কিন্তু কোনোভাবে উন্নতি হচ্ছিল না, ইভেন কন্ডিশনটা স্টেবলও ছিল না। তার মা বাবা এবং স্ত্রী তাকে বুঝায়, বলে এটা কোনো সমস্যা না, এটা মানে ডাক্তারি সমস্যা না, এই সমস্যার জন্য হয়তো আমাদের অন্য কোনো রাস্তা অবলম্বন করতে হবে। তার বাবা তাদের পরিচিত এক পীরের কাছে যায়, ছেলের সমস্যা খুলে বলেন এবং পীর বলে যে তোমার ছেলেকে কোনো সাধারণ বা অসাধারণ জিনে ধরে নাই, মনে করো কোন একটা শক্তিশালী রাগী জিন থেকেও পাঠিয়েছে। কেননা আজান শুনলে কষ্ট হয় খারাপ জিনদের, আর রাতে সে লুকাতে পারে আজানের সময়, কিন্তু দিনে হয়তো সে লুকাতে পারে না, তাই সে কষ্ট পায়। সেই সময় তোমার ছেলে কষ্ট পায়। উনি বলেন আমি আসবো কিছুদিন পর তোমাদের বাড়িতে। মানে সেই পীর বলতেছে তুমি তোমার ছেলেকে ইবাদত করতে বলো। এই ঘটনা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত উনি নামাজে দাঁড়ালে উনি ভুলে যেতেন কি করতে হবে। মানে যেদিন থেকে শুরু হয় সেদিন এখন পর্যন্ত নামাজে দাঁড়ালে উনি ভুলে যেতেন কি করতে হবে, ছানা ভুলে যেতেন, সূরা ভুলে যেতেন, এমনকি 10 থেকে 15 মিনিট আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকতো, নিজে নিজে কান্না করতেন এবং সাহায্য চেতেন আল্লাহর কাছে। কিন্তু ওই দোয়ার মধ্যে যেমন আমরা মানে মুনাজাতের মধ্যে দোয়া পড়ি, দোয়া ভুলে যাচ্ছে সে, তখন বাংলায় সে বলতেছে যে আমাকে বাঁচাও তুমি, আমার কি হচ্ছে এগুলা, কিছুই তার মনে আসতো না। এবং ইভেন এই লোক যার ঘটনা আমি বলছি মাসুদ সাহেব, উনি এটা কিন্তু একটা ছদ্মনাম আমি ইউজ করছি, এবং মাসুদ সাহেব কিন্তু সূরা ইয়াসিন মুখস্থ পারতেন। এর মধ্যে একদিন সেভাবেই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তার। তিনি উঠে বসেন এবং খেয়াল করে যে ঘরে কুচকুচে কালো মানুষের মতো একটা লোক দাঁড়িয়ে আছে তার ঘরের জানালার কাছে। মৃদু আলোতে বুঝতে পারেন সেই লোকটা একটা পাখির মাথা মুচড়িয়ে ভেঙে ফেলেন এবং মৃত্যু যন্ত্রণায় পাখিটা যেভাবে ঝাড়া ঝাপছায় সেভাবে ঝাপতে ঝাপতে মারা গেল। এটা দেখতে দেখতে ওনার শরীরে কাঁটা দিয়ে ওঠে, ভয় পেয়ে তিনি চিৎকার দেন। স্ত্রী পাশেই ছিল, উনি উঠেই তাকে শান্ত করার চেষ্টা করেন। মা বাবা সন্তানরা সবাই চলে আসে রুমে, চিৎকার শুনেই সেই রাতটা কোনোভাবে তারা কাটিয়ে দেয়। পরের দিন ওনার বাবার সেই পরিচিত পীর আসে। ঘটনা প্রবাহ ওই পীর বাদে আরও আর কয়েকজনের কাছে তাদের যাওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। উল্টা তারা যদি কোনো পানি পড়া দিত, সেই পানি পড়া লবণাক্ত হয়ে যেত এবং যেসব তেল পড়া বা জাতীয় যারা যেসবই জিনিসপত্র তারা পেয়েছিল কোনো ধরনের কোনোতে কাজে আসে নাই। তো পীর সাহেব আসলো রাতের বেলা, তার সাথে বেশ কজন জিন আসলো। শুরু হয় মাসুদ সাহেবের উপর যার প্রভাব আছে তাকে ডাকার প্রক্রিয়া। আল্লাহর কালাম এবং কিছু নিয়ম পালন করার এক পর্যায়ে যারা ঘরে ছিলেন সেই মুহূর্তে তারা ঘরে থাকলেন এবং তারা দেখলেন যে জানালার পর্দা স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু একটা মানুষ যখন পর্দা সরিয়ে ঢোকে, রুমে ঢোকার যেভাবে ঢোকে ঠিক এইভাবেই পর্দাটা সরলো এবং সাথে সাথে মাসুদ সাহেব পড়ে গেল বসা অবস্থায়। আরও কিছুক্ষণ পর যাওয়ার পর পীর সাহেব মাসুদ সাহেবের বাবাকে ফিসিয়ে বলল মাসুদকে ডাকেন। যখন মাসুদ সাহেবের বাবা তাকে নাম ধরে ডাকলেন, ও মাসুদ বাবা উঠ, তোর খারাপ লাগছে নাকি? মাসুদ সাহেব উত্তর দিলেন আমার নাম মাসুদ না। ওনার বাবা আরও কিছু বলতে যাবেন, তখন তাকে পীর সাহেব থামিয়ে দিল। পীর সাহেব জিজ্ঞেস করলেন কে আপনি, পরিচয় দেন। মাসুদ সাহেবের কণ্ঠ ব্যবহার করে সেই জিন বলল আহমেদের নাতি, তুই আমার পরিচয় দিয়ে কি করবি? আমি তোর 7 পুরুষের খবর জানি, কি মনে করছিস এই কাজ করবি আর আমি আসবো না? তা না। তারপর সে জিন তাকে কি প্রসিজারের কথা বললে এবং ওনাকে ডেকেছেন তা তাকে বলে দেন এবং তাকে বলেন যে আমার সামর্থ্য নিয়ে প্রশ্ন করার সাহস করবি না, মানে জিনের সামর্থ্য নিয়ে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। পীর সাহেব ওনার সাথে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করলেন। এইভাবে কিছু সময় যাওয়ার পর পীর জিজ্ঞেস করলেন যে এই লোককে কেন কষ্ট দিতেছেন আপনি? সে তখন মাসুদ সাহেবের এক আত্মীয়র নাম নিয়ে বলে উনি ভোগ দিছিল কালীগঞ্জের শ্মশানে, ভোগের বিনিময়ে এই মাসুদ যেন মারা যায় সেজন্য। যখন জিজ্ঞেস করা হয় কি কারণে তার এত বড় ক্ষতি করার চিন্তা করছেন আপনি, তখন সেই জিন বলে তাকে যে জিজ্ঞেস কর কেন সে এত বড় ক্ষতি করলো। তখন মাসুদ সাহেবের বাবা কান্নায় ভেঙে পড়ে যায়। তিনি সেই জিনকে বলেন আমার ছেলেকে ছেড়ে দেন, বিনিময়ে যা চাবেন আমার সামর্থ্য থাকলে আমি তাই দিব। জিন ছিল নাসর বান্দা, সে বলে সে তাকে নিয়েই যাবে। অনেক কয়ে বলে তাকে বুঝানো হলো কিন্তু সে নারাজ। কিন্তু সে আসসালামু আলাইকুম, ভূত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনারা এই ঘটনাটা উপভোগ করবেন এবং লাইক, চ্যানেল, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। এই জিন বলল আমি যেতে পারি যদি সেই লোক আমাকে আবারও ভোগ দেয় যে তাকে আগে একবার দিয়েছিল। তখন পীর বললেন আমরা সেই আত্মীয়ের সাথে কথা বলবো, ওনাকে বুঝিয়ে আমরা ভোগ পাঠাবো, ওয়াদা করুন চলে যাবেন। সে হাসতে হাসতে বলে হ্যাঁ যাব।
তখন মাসুদ সাহেবের বাবা বলেন, এ কেমন কথা, সে কিভাবে ভোগ দিবে? তখন পীর বললেন, কেন? ওনার বাবা বললেন, যার কথা সে বলছে সে তো মারা গেছে কদিন আগে। এটা শুনে পীর সাহেব চুপ হয়ে গেল এবং সেই জিন ওই মুহূর্তে এখান থেকে চলে গেল। মাসুদ সাহেবরা পরে সেই আত্মীয়তা বা তার পরিবারকে এই ধরনের কথাগুলো আর বলে নাই বা শেয়ার করে নাই, কারণ এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না, আর সম্পর্কে মানে সম্পর্ক অবনতি হতে পারে। পরে সেই পীর অনেক চেষ্টা করে সেই জিনকে বুঝিয়েছিল, কাজ হয়নি, সে যাবে না তাকে নিয়ে, মানে এটা তার মানে বদ্ধপরিকর, সে নিয়েই চলে যাবে। এদিকে 4 মাস চলে যায়। পীর সাহেব অনেক তদবির করে কিছুটা সহনশীল করতে পেরেছিল ওনার সমস্যা, কিন্তু রাতের সেই স্বপ্ন আর কবুতরের সেই খিন্দাক কিন্তু শোনা যাচ্ছিল প্রতিদিন। উনি খাবার খেতে পারতেন না, নামাজের সেই আগের মতো করেই ভুলে যেতেন। আর বেশ কয়েক জায়গায় তিনি গিয়েছিলেন, পরিত্রাণ পাচ্ছিলেন না। ওনার চাকরি তো অনেক আগেই চলে যায় এবং ওনাকে ছেড়ে দিতে হয়, বেকার হয়ে বিধ্বস্ত হয়ে গেছিলেন তিনি। অনেক জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। একদিন উনি সিলেটের এক লোকের খোঁজ পান, সেই লোক মাদ্রাসার একজন শিক্ষক। সেই শিক্ষকের নাম আমি অন এয়ারে বলার পারমিশন মানে আমার নাই, সে শিক্ষককে অনেকেই চেনে। তার কাছে মাসুদ সাহেবের বাবা যান এবং বিশেষ শুনে সেই লোক, আমি যার ঘটনা বলছি, যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন, তার নাম, আমি অরিজিনাল নামটা বলছি না, তার নাম আমি বলছি যে তার নাম জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। মানে উনি যেভাবে আমাকে বলেছেন যে আমার সাথে যোগাযোগ করে আর কি, কারণ ওই মাদ্রাসার শিক্ষক আবার যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার পরিচিত। তো যাই হোক, এই জাহিদ ভাইকে, যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন, জাহিদ ভাইকে ওই মাসুদ ভাইয়ের বাবা ফোন দেয়, তার সাথে দেখা করতে চান। এবং এই জাহিদ ভাই সচরাচর সবাইকে নাই করে এবং তাকেও করে, কারণ হলো যে কোনোভাবেই তার মানে বড়াই ভাবটা যেন না আসে আর কি। কিন্তু ওনার বাবা কিছু কথা শুনে আর না করে নাই, মানে ওনার বাবার মানে মাসুদ সাহেবের বাবার কিছু কথা শুনে এই জাহিদ ভাই যিনি বলছেন ঘটনা, তিনি আর না করেন। উনি মাসুদ সাহেবের পুরা ঠিকানাটা নেয় এবং 1 রাত অপেক্ষা করতে বলে। যাই হোক, সে রাতে একজন সৎ জিনের দ্বারা মাসুদ সাহেবের সমস্যা সম্পর্কে জাহিদ সাহেব জানতে চান। তিনি বলেন, একজন জিনকে পাঠানো হয়েছে ওনার ক্ষতি করতে। ওনার সাথে ঘটনা শুরু হওয়ার 1 মাস আগে ওনার এক বন্ধু ওনাকে দিয়ে আম এনে দিয়েছিল। সেই আমগুলোর উপর এক কবিরাজ এক কাফের জিনকে দিয়ে জাদু করেছিল এবং জাদুটা হয়েছিল সাপ এবং কবুতরের রক্ত দিয়ে। উদ্দেশ্য ছিল মাসুদ সাহেবের পতন যেন ঘটে এবং তিলে তিলে উনি যেন মরে যায়। ওনার বন্ধুর মূলত আর্থিক অবস্থা ভালো ছিল না, উনি মনে হয় মনে মনে খুব হিংসা করত মাসুদ সাহেবের হাসি খুশিময় জীবনকে, তাই হিংসায় বশবর্তী হয়ে উনি এই ঘটনা ঘটিয়েছেন। তো জাহিদ ভাই যখন জিজ্ঞেস করলো, সেই জিন বলেছিল যে কেউ শ্মশানে যে ভোগ দিয়েছে এবং যে ভোগ দিয়েছে সে লোক মারা গেছে। তখন জিন বলে এটা ছিল ছলনা, সে চেয়েছিল যাতে করে মকবুল মানে মাসুদ সাহেব যে আত্মীয়দের সাথে ঝগড়া বিবাদ লাগিয়ে দিত, যাতে ঝামেলা হয়ে যায়। মানে যেই লোকটা আগে ইনফরমেশন দিয়েছিল যে এটা আত্মীয় দিয়েছে, সেটা একটা ভুল এবং মিথ্যা ধর্ম, মানে মিথ্যা কথা। এটা মাসুদ সাহেবের ফ্রেন্ড তাকে জাদুটনা করেছিল, যাতে করে তাদের পারিবারিক বন্ধনটা ছিন্ন ভিন্ন হয়। আসলে কাফের জিন কাফেরদের মতোই আচরণ করে। এগুলো জানার পর ইবাদত করে রাতে জাহিদ ভাই ঘুমাতে যাবে, তখন জানালার পাশে শুনতে পায় কাছাকাছি কোথাও কোকিল ডাকছে। এই শহরে রাতে কোকিল ডাকে না, কিন্তু তখন ওই মুহূর্তে ডাকছিল। পরের দিন উনি ওনাদের সব কিছু বলে, এগুলো শুনে তারা হতবাক হয়ে যায়। এবং উনি যে এই ওনার বন্ধুর এই কাজটা করছে এটা তাদের বলে নাই, কারণ এই নিয়মটা এটা নিয়মের বিরুদ্ধে। তো সব শুনে জাহিদ ভাইয়ের যেসব মানে আমি বলছি যে উনি ওনার যে জিন আছে, ওনার জিন উনি জানান কি করা যায় এবং তারা বলেন যে অপেক্ষা করতে হবে। তো আগেই উনি বলেছিলেন যে আরেকজন জিনের সাথে তার যোগাযোগ আছে, যিনি আমাকে মানে যিনি তাকে তার ছেলে হিসেবে মনে করে। ওনাকে বলার পর উনি বলেন সাদা কাপড়ে সূরা সোরা আর কিছুর আয়াত একজন আলেমকে দিয়ে লিখিয়ে সেই কাপড় কিছু কর্পূর এবং কবরের মাটি দিয়ে কাপড়টি মাসুদ সাহেবের ডান হাতে বেঁধে দিতেন। এর ফলে 3-4 দিন সেই জিন প্রতিদিন যেভাবে জ্বালাতন করতো তা করতে পারবে না। এই 3 দিনের ভেতর মাসুদ সাহেবের নামে সঠিক নিয়মে আকিকা করতে হবে এবং ওনার উপর ফরজ হওয়া জাকাত আদায় করতে হবে এবং প্রতিদিন ফজরের পর পায়ে হেঁটে যে কোনো কবরস্থান গিয়ে যে কোনো কবর উনি জিয়ারত করবেন। আসলে জিনিসটা মেমোরাইজ করা খুবই কষ্ট,
খুবই টাফ। তারপরও আমি আপনাদেরকে বলছি যে মেমোরাইজ করা যেহেতু টাফ, আমি এই জাহিদ ভাই যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন তিনিও কিন্তু জিন ডাকতে পারেন, জিন আনতে পারেন। যাই হোক, যতদিন পর্যন্ত সেই দুর্গন্ধ যেন না পান ততদিন পর্যন্ত এই ইবাদত করতে হবে এবং এটা যেন না ছাড়ে, এটা বারবার বলে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু সলিউশন দেওয়া, তার জিন তাকে সলিউশন দিয়েছে, মাসুদ সাহেবকে যেন এই প্রসিডিউরগুলো বলা হয়। 2 দিন পর এই জাহিদ ভাই উনি ওনার বাসায় যায়, মাসুদ সাহেবের বাসায় যায়, ওনার বাবাকে শিখিয়ে দিয়ে আসে কৌশলগুলো, যাতে এই কাফের জিন এগুলো টের না পায় এবং এইসব কর্মকাণ্ড যেন উনি না বোঝে, না টের পায়। উনি কাপড়ে সেইভাবে সূরা লিখে এনেছিলেন এবং মাটি কর্পূর মিশিয়ে নিয়েছিলেন এবং তার চিন্তা ছিল ঠিক আসরের আজানের সময় এই কাপড়টা বেঁধে দেবে, যখন কাফের জিনটা দুর্বল থাকে। এখানে বলা উচিত যে কাফের জিনটা ছিল অনেক অহংকারী। আর জাহিদ ভাই যখন বাসায় ঢোকে তখন থেকে তিনি একটা পটকা বিদঘুটে গন্ধ পাচ্ছিল ওই বাসায় এবং তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, উনি ওনাকে বলে যে আজ কানে কিছু না দিয়ে আজান শুনতে, এবং ওই যেভাবে উনি আগে মাসুদ সাহেব বালিশ ঢেকে রাখতো এটা যেন না থাকে এবং সে যেন পরিষ্কার আজান শোনা ট্রাই করে। ওই বাড়িতে ওনার বাবা ছাড়া যেন ওই বাবা ছাড়া কেউই জানতো না তাদের এই কাজের কথা, তার ফ্যামিলির ওয়াইফ, তার মা, তার বাচ্চা কাছে কেউই জানতো না। তো ভদ্রলোক কান্নায় খুব ভেঙে পড়ে এবং রাজি হতে চান না, কেননা এই যন্ত্রণা খুব কষ্টকর সহ্য করা। ওনার বাবা ওনাকে বোঝায় যে, মাসুদ সাহেবের বাবা বলছেন যে আমি দেখতে চাইছি ওর কী অবস্থা হয়, তুই টেনশন করিস না। উনি পরে রাজি হয় এবং আজানের সাথে সাথে জাহিদ ভাই ওনার চিৎকার করে, উনি চিৎকার করে মা গো বলে যন্ত্রণায় কাঁদতে থাকে। এই সুযোগে আল্লাহর নাম নিয়ে ওনার ডান হাতে জাহিদ ভাই ওই জিনিসটা বেঁধে দেয় এবং এক গির্দের সাথে সাথে ওনার ঘরের ড্রেসিং টেবিলের মিররটা, যে আয়নাটা ভেঙে যায় এবং বারান্দার দরজাটা কবচ্ছ ভেঙে চুরমার হয়ে যায়। তখন ওনার দিকে তাকিয়ে দেখা যায় উনি একদম বেহুশ। ওনার মা, স্ত্রী দরজা কাঁচ ভাঙার শব্দে ঘরে চলে আসে, ইভেন পাশের প্রতিবেশীরাও চলে আসে। সেই সময় পানি ছিটিয়ে হুশ আনানো হয়। সেদিনের মতো এই জাহিদ ভাইয়ের বাসা থেকে চলে আসে। সেই রাতে ওনার আর কোনো সমস্যা হয়নি, এমনকি উনি রাতে আর স্বপ্ন দেখেন নাই। স্বাভাবিকভাবেই অনেক ক্লান্তি থাকে, উনি ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে ওনার নামে আকিকা করা হয় এবং সেই জিনের পরামর্শ মোতাবেক বাকি কাজগুলো করা হয় 3 দিনের ভেতরেই। এর মধ্যে ওনার আর কোনো সমস্যা হয়নি, উনি সুস্থ এবং স্বাভাবিক হতে শুরু করে। উনি প্রতিদিন নিকটস্থ এক কবরস্থান জিয়ারত করত ফজরের পর, অচেনা কবর, এবং আকিকার 11তম দিন ফজরের নামাজের পর কবর জিয়ারত করতে বের হতেই উনি কবুতরের বাকবাকমের ডাক শুনতে পেত। ভয় পেয়ে এদিক ওদিক তাকানোর পর দেখলেন রাস্তার উপর ওনার থেকে 5-6 ধরে একটা মরা কবুতর আকাশ থেকে পড়ল। সেদিন খুব ভয় পেয়ে থাকলেও এরপর থেকে ওনার আর কোনো ধরনের সমস্যা হয় নাই। আমি জানি এই কথাটাগুলো খুবই পেঁচানো, আমি জানি, আশা করছি আপনারা প্রত্যেকটা ওয়ার্ড মনে রেখেছেন। আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নিজেই কাজগুলো করেছেন এবং তার যে জিন, তার যে পরিচিত জিন, তারা এই সলিউশনটা তাকে দিয়েছে। তার অরিজিনাল নামটা আমাকে বলা থেকে বারণ করেছেন এবং আমি ওনাকে বলেছি আপনার আর ঘটনা থাকলে যেন পাঠায় উনি, কারণ আশা করি ওনার ঘটনা আমরা আজকে শেয়ার করলাম এবং আমি খুবই খুশি যে এই ঘটনা অনেক বড় একটা ঘটনা। আপনারা বুঝতে পারছেন, একটা মানুষের পুরো জিন দিয়ে সামন্ড হওয়া একটা স্টোরি এবং সচরাচর যেভাবে আমরা ঘটনাগুলো পাই ঠিক ডিফারেন্ট টাইপের একটা ঘটনা। জাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এবং তার ঘটনা আমরা মাসুদ সাহেব দিয়ে ছদ্মনাম দিয়ে শুরু করেছি, যার ঘটনা তিনি একটা চা পাতা কোম্পানিতে হাই পোস্টে চাকরি করতো। আমি তার নাম মেনশন করছি না। তার ফ্যামিলি থাকতো ঢাকায়, কারণ তার এক ছেলে ও এক মেয়ে ছিল। বড় ছেলেটা ঢাকায় পড়াশোনা করতো বিধায় তার ওয়াইফ ঢাকাতেই থাকতো। এখন এটা বর্তমানের চিত্র। আর যে আঙ্কেলের ঘটনা শেয়ার করছি সেই আঙ্কেল থাকতো শ্রীমঙ্গলে। ঈদের সময় আঙ্কেল ঢাকায় আসে, কারণ ছুটি পাওয়া যেত ওই সময়টাতেই। তাই বাংলায় তার ফুল ফ্যামিলি নিয়ে থাকতে পারতেন না তিনি। আর এসব তো অনেক আগের। তো চা বাংলার এই টি গার্ডেনের অফিসের বাংলোটা হচ্ছে তার অফিস থেকে 10 মিনিটের রাস্তা। এখন যেই জায়গাটার ঘটনা শেয়ার করব, শুরুতে তিনি যখন পোস্টিং হয়ে বাংলোতে ওঠে তখন তার বড় ছেলের বয়স ছিল 2 বছর এবং ঢাকাতে আন্টির তার মায়ের বাসায় থাকতো তার ছেলেকে নিয়ে। সেটা হবে 1991-এর দিকে। যেদিন তিনি ঢাকাতে রওনা হবে তার আগের দিন রাতের বেলা খুব বৃষ্টি হচ্ছে। প্ল্যান করছিল তার ওয়াইফকে এবং তার বাচ্চাকে তিনি এখানে নিয়ে আসবেন। আর ওখানে বৃষ্টি হলে ঘন্টা 2 বৃষ্টি হতো। শিয়াল ডাকছিল সন্ধ্যার দিকে। হঠাৎ রাত 10টার দিকে নামে তুমুল বৃষ্টি হওয়াতে ইলেকট্রিসিটি চলে যায়।
ইলেকট্রিসিটি এমনিতেও ভালনারেবল ছিল, সবসময় থাকতো না, তো অন্ধকার। তাই বাংলোতে ছিল দুটা কাজের লোক। একজন ওই সময় রাতের বেলা থাকতো দুইটা কাজের লোক, একজন রান্নার জন্য থাকতো আর একজন পরিষ্কার জন্য থাকতো। আর অন্যান্য খানসামা দেওয়ার সার্বিক দায়িত্বে ছিল। কোনো মহিলা মানুষ ছিল না এবং সবই পুরুষ মানুষ। তিনি অফিস থেকে ওই দিন রাতের বেলার ঘটনা, উনি অফিস থেকে আসেন, ব্যাগ গুছান এবং শুয়ে পড়েন। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, উপরে টিনে চাঁদের বৃষ্টির শব্দ, তিনি ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাতেন। তো লাইট জ্বালানো ছিল এবং তিনি চোখ বুজে হালকা করে গান শুনছিলেন। আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমার কথা আশা করছি, এবং আপনারা এই প্লটগুলোকে কিন্তু মনে রাখার ট্রাই করবেন। খুব ভালো হয় যদি আপনারা লাইট অফ করে শোনেন। তুমুল বৃষ্টি হওয়াতে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি এমনিতেও ভালনারেবল ছিল, সবসময় থাকতো না, তো অন্ধকার। তাই বাংলোতে ছিল দুটা কাজের লোক। একজন ওই সময় রাতের বেলা থাকতো দুইটা কাজের লোক, একজন রান্নার জন্য থাকতো আর একজন পরিষ্কার জন্য থাকতো। আর অন্যান্য খানসামা দেওয়ার সার্বিক দায়িত্বে ছিল। কোনো মহিলা মানুষ ছিল না এবং সবই পুরুষ মানুষ। তিনি অফিস থেকে ওই দিন রাতের বেলার ঘটনা, উনি অফিস থেকে আসেন, ব্যাগ গোছান এবং শুয়ে পড়েন। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, উপরে টিনে চাঁদের বৃষ্টির শব্দ, তিনি ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাতেন। তো লাইট জ্বালানো ছিল এবং তিনি চোখ বুজে হালকা করে গান শুনছিলেন। আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমার কথা আশা করছি, এবং আপনারা এই প্লটগুলোকে কিন্তু মনে রাখার ট্রাই করবেন। খুব ভালো হয় যদি আপনারা লাইট অফ করে শোনেন। তো ঘটনায় যাই, হঠাৎ জানালা দিয়ে ফিস ফিস শব্দ আসলো। ফিস ফিস শব্দগুলোর মধ্যে পরিষ্কার শব্দ, বোঝা গেল যে চল ওকে নিয়ে যাই। এটা শুনে চোখ খুলল তিনি। খুলেই দেখে তার চোখের সামনে একটা শিয়াল অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পুরো বাংলার লাইট অফ, শুধু তার লাইটটাই জ্বালানো। তিনি খুব জোরে চিৎকার করলেন এবং তার যে খানসামা ও রঙ্গকে ডাকলেন। ও রঙ্গ দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? ওরা একটু ডিফারেন্ট ভাবে কথা বলছে, দেখো ওরা অনেক ডিফারেন্ট ভাবে কথা বলছে। এরা কারা? আমি অনেক ভয়েস শুনতে পাচ্ছি। কি হলো? বলে শিয়ালগুলো ঘরে ঢুকলো কিভাবে? একটা শিয়াল আমি দেখলাম আমার ঘরের ভিতরে। তো রঙ্গ বলছে, শিয়াল কোথায় পেলেন? বললো, না আমি দেখলাম শিয়াল ঘরে ঢুকেছে। কিভাবে ঢুকলো? সেদিন রাতে রঙ্গকে রুমের নিচেই ফ্লোরিং করে তিনি ঘুমাতে দেয় এবং রাতের বেলা আর কোনো কথাবার্তা রঙ্গর সাথে হয় না। পরের সকালে তিনি রেডি হয়ে ঢাকায় চলে আসে তার ওয়াইফ আর বড় ছেলেকে। তখন বড় ছেলে ছোট ছিল বলেছিলাম। বাংলার লাইট অফ, শুধু তার লাইটটাই জ্বালানো। তিনি খুব জোরে চিৎকার করলেন এবং তার যে খানসামা ও রঙ্গকে ডাকলেন। ও রঙ্গ দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? ওরা একটু ডিফারেন্ট ভাবে কথা বলছে, দেখো ওরা অনেক ডিফারেন্ট ভাবে কথা বলছে। এরা কারা? আমি অনেক ভয়েস শুনতে পাচ্ছি। কি হলো? বলে শিয়ালগুলো ঘরে ঢুকলো কিভাবে? একটা শিয়াল আমি দেখলাম আমার ঘরের ভিতরে। তো রঙ্গ বলছে, শিয়াল কোথায় পেলেন? বললো, না আমি দেখলাম শিয়াল ঘরে ঢুকেছে। কিভাবে ঢুকলো? সেদিন রাতে রঙ্গকে রুমের নিচেই ফ্লোরিং করে তিনি ঘুমাতে দেয় এবং রাতের বেলা আর কোনো কথাবার্তা রঙ্গর সাথে হয় না। পরের দিন সকালে তিনি রেডি হয়ে ঢাকায় চলে আসে তার ওয়াইফ আর বড় ছেলেকে। তখন বড় ছেলে ছোট ছিল বলেছিলাম, তাদেরকে নিয়ে যেতে, কারণ ছুটি ওখানে পাওয়াই যেত না। তার ওয়াইফ আসার পর বাসাতে 3 দিনের দিন রাতের বেলা আবারও বৃষ্টি নামে। আর ওই আসলে বৃষ্টি না, সেখানে ওই দিন থেকে সারাদিন থেকেই গুড়ি বৃষ্টি। মে জুনে অনেক বৃষ্টি হয় শ্রীমঙ্গলে, এটা মে জুনের ঘটনা। এবং সেবার বৃষ্টিতে তিনি যে ঢাকায় গেলেন, তার ওয়াইফকে যে তার নিয়ে আসলেন, সেই যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু আর থামে নাই। গুড়ি বৃষ্টি তখনও পড়ছিল কন্টিনিউয়াস। তখন রাত 1টা কি 2টা হবে। তার ওয়াইফ লাইট অফ লাইট আবার অন রেখে ঘুমাতে পারতেন না, তাই বাচ্চা সহ তিনি আরেক রুমে ঘুমালেন। এক রুমে তিনি ছিলেন আর তার বেলা আবারও বৃষ্টি নামে। আর ওই আসলে বৃষ্টি না, সেখানে ওই দিন থেকে সারাদিন থেকেই গুড়ি বৃষ্টি। মে জুনে অনেক বৃষ্টি হয় শ্রীমঙ্গলে, এটা মে জুনের ঘটনা। এবং সেবার বৃষ্টিতে তিনি যে ঢাকায় গেলেন, তার ওয়াইফকে যে তার নিয়ে আসলেন, সেই যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু আর থামে নাই। গুড়ি বৃষ্টি তখনও পড়ছিল কন্টিনিউয়াস। তখন রাত 1টা কি 2টা হবে। তার ওয়াইফ লাইট অফ লাইট আবার অন রেখে ঘুমাতে পারতেন না, তাই বাচ্চা সহ তিনি আরেক রুমে ঘুমালেন। এক রুমে তিনি ছিলেন আর তার ওয়াইফ আরেক রুমে ছিল। তো ওই বাসাটা এত বড় ছিল যে এক রুম থেকে আরেক রুম আসতেও অনেক কিছুক্ষণ সময় লাগতো। মানে আমরা এক রুম থেকে আরেক রুম ইজিলি চলে যেতে পারি, ওখানে এত ইজিলি যাওয়া নাই। তো বিশাল বাংলো, তো 4-5টা বেডরুম ওই বাংলোতে এবং বিশাল ড্রয়িং রুম। এই 4-5টা বেডরুম ছাড়াও ড্রয়িং রুমটা ছিল বিশাল। আর আপনারা সবাই বাংলো দেখেছেন যে বাইরে দিয়ে অনেক বিশাল বড় বারান্দা থাকে এই বাংলোগুলার। তো তখন বাংলোটা এরকম নতুন বাংলো। তো ওয়াইফ যে রুমে থাকতো সেটা ক্রস করে আসতে হয়তো ড্রয়িং রুমটা ক্রস করে। তার ওয়াইফ রাতের বেলা ওয়াশরুমে যাবে। তিনি ওয়াশরুমে থেকে বের হওয়ার সময় দেখে গেট লাগানো ভেতর দিয়ে, কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে তিনি দেখেন গেটটা খোলা।
আসলে গেটটা খোলা। তিনি যখন ওয়াশরুমে যান, নিজের অজান্তেই ওয়াশরুমে যাওয়ার পরে দেখে যে গেটটা ভেতর মানে বাড়ি দিয়ে গেটটা মানে ভেতর দিয়ে খোলা। কিন্তু ভেতরে তো কেউ ঢোকার কথা না, হয়তো দিয়ে লাগানো গেটটা খুললো। আর আপনারা সবাই বাংলো দেখেছেন যে বাইরে দিয়ে অনেক বিশাল বড় বারান্দা থাকে এই বাংলোগুলার। তো তখন বাংলোটা এরকম নতুন বাংলো, তো ওয়াইফ যে রুমে থাকতো সেটা ক্রস করে আসতে হয়তো ড্রয়িং রুমটা ক্রস করে। তার ওয়াইফ রাতের বেলা ওয়াশরুমে যাবে, তিনি ওয়াশরুমে থেকে বের হওয়ার সময় দেখে মানে গেট লাগানো ভেতর দিয়ে, কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে তিনি দেখেন গেটটা খোলা। আসলে গেটটা খোলা। তিনি যখন ওয়াশরুমে যান, নিজের অজান্তেই ওয়াশরুমে যাওয়ার পরে দেখে যে গেটটা ভেতর মানে বাড়ি দিয়ে গেটটা মানে ভেতর দিয়ে খোলা। কিন্তু ভেতরে তো কেউ ঢোকার কথা না, হয়তো দিয়ে লাগানো গেটটা খুললো কী করে। তিনি গেটটা লাগালো এবং লাইট অফ করে বেডে শুয়ে পড়লো এবং খুব সিম্পলি শুলো, কারণ তার হাজব্যান্ড কিন্তু তাকে কোনো এই ব্যাপারে কিছুই জানা নেই। তার ছেলেটা তখন ঘুমাচ্ছে। এই 10 মিনিটের মাথায় দরজা নক নক শুরু হলো। কণ্ঠ আসছে খানসামা রঙ্গর, দিদি, ও দিদিমণি, দরজা খুলেন, খানা নিয়ে আসছি। তিনি ঘড়ির দিকে তাকে থেকে রাত 2:10 বাজে, কাহিনী কি? তিনি বলেন, রঙ্গ কি বলেন আপনি? খাওয়া কেন এত রাতে? রাত এখন 2টা বাজে, আপনি যান এখান থেকে। আর ওপাশ থেকে শব্দ আসে, দিদিমণি খাওয়াটা খেয়ে দেখেন না, অনেক কষ্ট করে বানিয়েছি। তখন বলল, রঙ্গ তোমার তো দায়িত্ব খাওয়া বানানো না, তুমি খাওয়া নিয়েছো কেন? আর এত রাতে ডিস্টার্ব করো না, আমি ঘুমাবো। এরকম সাউন্ড আসে। আমার কিন্তু রাগ উঠছে। ওই পাশ থেকে রঙ্গ বলছে, আমার সে খানসামা রঙ্গর, দিদি, ও দিদিমণি, দরজা খুলেন, খানা নিয়ে আসছি। তিনি ঘড়ির দিকে তাকে থেকে রাত 2:10 বাজে, কাহিনী কি? তিনি বলেন, রঙ্গ কি বলেন আপনি? খাওয়া কেন এত রাতে? রাত এখন 2টা বাজে, আপনি যান এখান থেকে। আর ওপাশ থেকে শব্দ আসে, দিদিমণি খাওয়াটা খেয়ে দেখেন না, অনেক কষ্ট করে বানিয়েছি। তখন বলল, রঙ্গ তোমার তো দায়িত্ব খাওয়া বানানো না, তুমি খাওয়া নিয়েছো কেন? আর এত রাতে ডিস্টার্ব করো না, আমি ঘুমাবো। এরকম সাউন্ড আসে। আমার কিন্তু রাগ উঠছে। ওই পাশ থেকে রঙ্গ বলছে, আমার কিন্তু রাগ উঠছে। তার ওয়াইফ কোনো উত্তর না দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। ভাবলেন সকালে ওরে ইচ্ছা মতো বলবো, এখন থাক, কারণ রাতের বেলা একটা মহিলার রুমে কেন নক করবে সে? ঘুম লেগে আসছে, হঠাৎ ভেতর থেকে দরজা খুলে গেল। উনি বলে, দরজা খুললো কিভাবে? তিনি চোখ ফাঁকা করে হালকা করে রেখেছে এবং আর কিছু বোঝাও যাচ্ছে না, এবং বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে এবং হালকা আলোতে বোঝা গেল যে ভেতরের রুমে কেউ ঢুকছে। তিনি জিজ্ঞেস করছে, কে এখানে? তখন শব্দ আসে, তোমার বাচ্চাকে নিয়ে যাব আজকে। তিনি এক চিৎকার দেয়, রঙ্গ দৌড়ায় আসে, গেটের বাইরে থেকে ভিতরে না ঢুকে নক করে, দিদিমণি কি হয়েছে আমাকে বলেন। তিনি দৌড়ে তখন লাইটটা জ্বালায় এবং চিৎকার করতে থাকে তার হাত গেল। উনি বলে, দরজা খুললো কিভাবে? তিনি চোখ ফাঁকা করে হালকা করে রেখেছে এবং আর কিছু বোঝাও যাচ্ছে না, এবং বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে এবং হালকা আলোতে বোঝা গেল যে ভেতরের রুমে কেউ ঢুকছে। তিনি জিজ্ঞেস করছে, কে এখানে? তখন শব্দ আসে, তোমার বাচ্চাকে নিয়ে যাব আজকে। তিনি এক চিৎকার দেয়, রঙ্গ দৌড়ায় আসে, গেটের বাইরে থেকে ভিতরে না ঢুকে নক করে, দিদিমণি কি হয়েছে আমাকে বলেন। তিনি দৌড়ে তখন লাইটটা জ্বালায় এবং চিৎকার করতে থাকে তার হাজব্যান্ডের নাম নিয়ে, মানে আঙ্কেলের নাম নিয়ে। তার হাজব্যান্ড দৌড়ে এসে বলে, কি কাহিনী? বলে, দেখো কি অবস্থা, আমার বাচ্চার পায়ে 5টা আঙ্গুলের দাগ, আর কে জানি রঙ্গর ভয়েস করে এই কি জানি বাবু নিয়ে যেতে এসছে। বলো কি? তার হাজব্যান্ড বলে, কি ভাই সম্ভব, কি মানে কি কি কাহিনী কি বলো তো আমাকে একটু। তো তিনি বলেন যে, আমি ঘুমাচ্ছিলাম, এরকম কে জানি ফিস ফিস করে বলছে যে তোমার বাচ্চাকে নিয়ে যাব। রঙ্গ আসলো না, আমি চিৎকার করছি, কিন্তু ভেতর থেকে দরজাটা অটোমেটিক খুলে গেল। তো তার হাজব্যান্ড বলে, তুমি লজ্জা লাগিয়ে ঘুমিয়ে পড়োনি? তখন তার ওয়াইফ বললো, না আমি তো ভিতরে লাগিয়েই ঘুমিয়েছি। আমি একবার কাহিনী হচ্ছিল যে আমি ওয়াশরুম থেকে মানে ওয়াশরুম থেকে এসে দেখি যে আমার ভেতর থেকে দরজা খোলা, আমি আবারও লাগালাম, কিন্তু আবার খুললো কিভাবে? সব ঠিক ছিল, কিন্তু আপনার দরজাটা খুলে গেল। তারপর তার ওয়াইফকে নিয়ে তিনি তার রুমে যান এবং লাইট জ্বালিয়ে তার হাজব্যান্ড মানে আঙ্কেল লাইট জ্বালিয়ে তার ওয়াইফকে ওয়াইফকে ঘুমাতে বললো, এবং তারা ওটা আসলো না, আমি চিৎকার করছি, কিন্তু ভেতর থেকে দরজাটা অটোমেটিক খুলে গেল। তো তার হাজব্যান্ড বলে, তুমি লজ্জা লাগিয়ে ঘুমিয়ে পড়োনি? তখন তার ওয়াইফ বললো, না আমি তো ভিতরে লাগিয়েই ঘুমিয়েছি। আমি একবার কাহিনী হচ্ছিল যে আমি ওয়াশরুম থেকে মানে ওয়াশরুম থেকে এসে দেখি যে আমার ভেতর থেকে দরজা খোলা, আমি আবারও লাগালাম, কিন্তু আবার খুললো কিভাবে? সব ঠিক ছিল, কিন্তু আপনার দরজাটা খুলে গেল।
তারপর তার ওয়াইফকে নিয়ে তিনি তার রুমে যান এবং লাইট জ্বালিয়ে তার হাজবেন্ড মানে আঙ্কেল লাইট জ্বালিয়ে তার ওয়াইফকে ওয়াইফকে ঘুমাতে বললো এবং তারা মোটামুটি ঘুম তো আর আসার কথা না এবং রঙ্গকে বলা হলো বাইরে মাদুর বিছিয়ে শুতে, সাথে রঙ্গর ছেলেও রঙ্গর সাথে ঘুমালো, কারণ ছেলে নাকি ওই মুহূর্তে শুনছিল ছাদের উপর কমপক্ষে 50 থেকে 60টা শিয়াল ডাকছে এবং তারা হাঁটছে। টিনের মধ্যে কুতুর 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 শব্দ এবং মানে টিনের মধ্যে যেভাবে হাঁটলে শব্দ হয় সেরকম শব্দ, মানুষ হাঁটলে না, কিছু একটা হাঁটছে অনেকগুলা। ছেলেরা দৌড়ে এসেছিল সে রাতে রঙ্গর কাছে। সেদিন রাতটা কোনোভাবে কাটে এবং তারা নির্ঘুম অবস্থায় রাত কাটায়। সকাল হয়, সারা রাত না ঘুমানোর কারণে আন্টি ঘুমালো সারাক্ষণ, আর আঙ্কেল বাচ্চাকে দেখলো, যেহেতু পরের দিন তার ডে অফ ছিল। সারাদিন আর বৃষ্টি হলো না, কিন্তু সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি নামলো। রাত 8টার মধ্যে খেয়ে সবাই শুয়ে পড়বে এমন অবস্থা, কিন্তু 8টার মধ্যে তারা খেয়ে গল্প করছিল। তো রাত 10টার দিকে ঘুমাতে গেল, রুমের মধ্যে এবার ফিস ফিস শব্দ আসছে, তার ছেলেকে নিয়ে যাবে। ফিস ফিস শব্দগুলো এভাবে আসলো, আসছি আমরা কিন্তু নিয়ে যেতে ছেলেরা দৌড়ে এসেছিল সে রাতে রঙ্গর কাছে। তো সেদিন রাতটা কোনোভাবে কাটে এবং তারা নির্ঘুম অবস্থায় রাত কাটায়। সকাল হয়, সারা রাত না ঘুমানোর কারণে আন্টি ঘুমালো সারাক্ষণ, আর আঙ্কেল বাচ্চাকে দেখলো, যেহেতু পরের দিন তার ডে অফ ছিল। সারাদিন আর বৃষ্টি হলো না, কিন্তু সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি নামলো। রাত 8টার মধ্যে খেয়ে সবাই শুয়ে পড়বে এমন অবস্থা, কিন্তু 8টার মধ্যে তারা খেয়ে গল্প করছিল। তো রাত 10টার দিকে ঘুমাতে গেল, রুমের মধ্যে এবার ফিস ফিস শব্দ আসছে, তার ছেলেকে নিয়ে যাবে। ফিস ফিস শব্দগুলো এভাবে আসলো, আসছি আমরা কিন্তু নিয়ে যেতে এসছি। আরও বলছে এবং নন স্টপ বলছে, আমরা আসছি, আমরা কিন্তু আজ নিয়ে যাব, এবং অন্য দিনের থেকে আজকের সাউন্ডটা আরও বেশি। একজনকে বলি দিতে হবে, একটাই বলি হোক, এই কথা বারবার বলছে। আর তিনি চিৎকার করে দাঁড়িয়ে গেলেন এবং গেটের বাইরে দেখলেন রঙ্গ নাই। দরজা খুলে ফেলেন রঙ্গকে ডাকার জন্য, দেখলেন রঙ্গ নাই, শুধু রঙ্গর ছেলে ঘুমিয়ে আছে। তিনি দরজা আবার লাগিয়ে ভেতরে ঢুকে দেখে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো। মানে তিনি দরজাটা লাগিয়ে ভেতরে ঢুকতেই দেখে যে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি আজকের সাউন্ডটা আরও বেশি। একজনকে বলি দিতে হবে, একটাই বলি হোক, এই কথা বারবার বলছে। আর তিনি চিৎকার করে দাঁড়িয়ে গেলেন এবং গেটের বাইরে দেখলেন রঙ্গ নাই। দরজা খুলে ফেলেন রঙ্গকে ডাকার জন্য, দেখলেন রঙ্গ নাই, শুধু রঙ্গর ছেলে ঘুমিয়ে আছে। তিনি দরজা আবার লাগিয়ে ভেতরে ঢুকে দেখে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো। মানে তিনি দরজাটা লাগিয়ে ভেতরে ঢুকতেই দেখে যে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন, এই তুমি ভেতরে আসছো কেন, ভেতরে ঢুকলে কিভাবে? তার ওয়াইফ তখনও ঘুম। তাদের সাথে যে ঘটছে এখন এগুলো কিছুই অ্যাভয়েড করা যাচ্ছিল না। রঙ্গ হঠাৎ করে বলে উঠল, উনি জাগবেন না, আপনি চিৎকার করবেন না, আপনার সন্তানকে বলি দিতে হবে। তিনি বললেন, আমার রুম থেকে বের হও, কে আছো এখানে, আমার রুম থেকে বের করো, এই কে আছো? তিনি চিৎকার করলেন, তার ছেলেটাকে ঝাপটে ধরলেন। এই চিৎকারের মধ্যে তার ওয়াইফ উঠল না, কিন্তু তার ছেলের ঘুম থেকে উঠে গেল। তিনি বেডের কাছে যেয়ে ঝাপটে ধরে তার ছেলেকে জড়িয়ে ধরলেন এবং 3 কুল পড়া শুরু করলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, কন্টিনিউয়াসলি পড়ছেন। হঠাৎ করে দেখলেন যে কোনো সাউন্ড নাই, রুমের মধ্যে কোনো শব্দ নাই। তিনি দেখলেন কেউ নাই, চোখ খুললেন, তার ওয়াইফকে জাগানোর ট্রাই করলেন, ওয়াইফ জেগে গেল। বলল, কি হয়েছে, কি খায়নি? তখন তিনি বললেন, আবারও সেই জিনিসটা রে আসছে, কে আছো এখানে, আমার রুম থেকে বের করো, এই কে আছো? তিনি চিৎকার করলেন, তার ছেলেটাকে ঝাপটে ধরলেন। এই চিৎকারের মধ্যে তার ওয়াইফ উঠল না, কিন্তু তার ছেলের ঘুম থেকে উঠে গেল। তিনি বেডের কাছে যেয়ে ঝাপটে ধরে তার ছেলেকে জড়িয়ে ধরলেন এবং 3 কুল পড়া শুরু করলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, কন্টিনিউয়াসলি পড়ছেন। হঠাৎ করে দেখলেন যে কোনো সাউন্ড নাই, রুমের মধ্যে কোনো শব্দ নাই। তিনি দেখলেন কেউ নাই, চোখ খুললেন, তার ওয়াইফকে জাগানোর ট্রাই করলেন, ওয়াইফ জেগে গেল। বলল, কি হয়েছে, কি খায়নি? তখন তিনি বললেন, আবারও সেই জিনিসটা রে আসছে। তিনি সকালে চা খাচ্ছেন এবং চিন্তা করছেন যে কিভাবে তার ওয়াইফকে এই সকালবেলার মধ্যে ঢাকা দিয়ে আসা যায়। ঢাকাতে চলে আসবেন এমন সময় শশীধর নামের যে বাবুর্চি আছে সে আসলো এবং বলল যে, স্যার, আপনি যে ঝামেলায় পড়েছেন তা আমি রঙ্গ থেকে শুনেছি। আমাদের এলাকায় একজন পাগল হুজুর আছে, তাকে একবার এনে বাসা তাকে বেঁধে দিবেন। এরকম বলতে তিনি বলেন যে, ঢাকা যাওয়ার আগেই বলবো বাংলাটা ছেড়ে দিতে চাচ্ছি, তো এখন তো চলে যাব, ওদেরকে দিয়ে আসতে যাচ্ছি, এখনই কি চাও নাকি? তো বলো যে, স্যার, এখনই ব্যবস্থা করে ফেলি, এর আগে ওদেরকে ঢাকায় উনি বলছিলেন যে ঢাকায় দিয়ে আসি নাকি? বলে, না, আপনি চাইলে আমি আজকেই ব্যবস্থা করতে পারবো। তো শশীধর ওই বললো যে, উনি তো বেশি দূরে না, উনি আমাদের আশেপাশে বস্তির পাশে, আমাদের এলাকায় একজন পাগল হুজুর আছে, তাকে একবার এনে বাসা তাকে বেঁধে দিবেন। এরকম বলতে তিনি বলেন যে,
ঢাকা যাওয়ার আগেই বলবো বাংলাটা ছেড়ে দিতে চাচ্ছি, তো এখন তো চলে যাব, ওদেরকে দিয়ে আসতে যাচ্ছি, এখনই কি চাও নাকি? তো বলে যে স্যার এখনই ব্যবস্থা করে ফেলি, এর আগে ওদেরকে ঢাকায় উনি বলছিলেন যে ঢাকায় দিয়ে আসি নাকি, বলে না আপনি চাইলে আমি আজকেই ব্যবস্থা করতে পারবো। তো শশীধর ওই বলে যে উনি তো বেশি দূরে না, উনি আমাদের আশেপাশে বস্তির পাশে থাকে, তো ওনাকে চাইলেই নিয়ে আসা সম্ভব। ওই একটা পাগল হুজুর, কিন্তু মানুষ মারাত্মক। তো ওই হুজুরটাকে নিয়ে আসে ঠিক দুপুর 2টার দিকে, এবং পাগল হুজুর এসে বলে এই জায়গাটাতে মাংসের গন্ধ পাচ্ছে কেন? তো আঙ্কেল বলে কি বলছে, কি পাগল নাকি, মাংস রান্না হয়েছিল, এটা সত্য? তো আঙ্কেল বলে উঠলে হ্যাঁ আজকে তো মাংস রান্না হয়েছিল দুপুরে। বলে না আমি অন্য কিছুর মাংসের গন্ধ পাচ্ছি, আমাকে উত্তরের গেটের দিকে নিয়ে যান। তো তিনি তো ওই বাসায় আগে কখনো আসেন নাই, তো উত্তরের গেট কিভাবে আছে জানলেন কি করে? তিনি সবাইকে নিয়ে গেলেন এবং উত্তরের গেটে দিয়ে গেলেন। তিনি গেলেন এবং বাড়ির পেছনের পরিত্যক্ত জায়গায় পচা গন্ধ আসছিল। ওখানে আগে রঙ্গ গেলেও কিন্তু কিছু দূর আগানোর পর আর যেতে পারলো না। তো গন্ধের চোটে তাকে ব্যাক করতে হলো। পরে মুখে কাপড় বেঁধে রঙ্গ শশীধর রান্না হয়েছিল, এটা সত্য? তো আঙ্কেল বলে উঠলে হ্যাঁ আজকে তো মাংস রান্না হয়েছিল দুপুরে। বলে না আমি অন্য কিছুর মাংসের গন্ধ পাচ্ছি, আমাকে উত্তরের গেটের দিকে নিয়ে যান। তো তিনি তো ওই বাসায় আগে কখনো আসেন নাই, তো উত্তরের গেট কিভাবে আছে জানলেন কি করে? তিনি সবাইকে নিয়ে গেলেন এবং উত্তরের গেটে দিয়ে গেলেন। তিনি গেলেন এবং বাড়ির পেছনের পরিত্যক্ত জায়গায় পচা গন্ধ আসছিল। ওখানে আগে রঙ্গ গেলেও কিন্তু কিছু দূর আগানোর পর আর যেতে পারলো না। তো গন্ধের চোটে তাকে ব্যাক করতে হলো। পরে মুখে কাপড় বেঁধে রঙ্গ শশীধর এবং সেই পাগলা হুজুর গেল ওখানে। সেখানে গিয়ে দেখে যে গোল করা অবস্থায় 10টা শিয়ালের মাথা পড়ে আছে। সেই পাগলা হুজুর বলল থাক ধরার দরকার নেই, এগুলো পুরাই দিতে হবে। ওই দেখ তাকিয়ে আছে আমার দিকে। তো ওরা আশেপাশে তাকাচ্ছে, কে তাকিয়ে আছে আপনার দিকে? এই ভরদুপুরে কে তাকিয়ে? উনি বলে জঙ্গল ওই চা বাগান থেকে আমার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন তাকালে লাভ নাই, আমাকে কিছুই করতে পারবে না, সেগুলো আগে পুরাইতে হবে এবং বাসা ব্লক করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। এবং তাই সেগুলি পোড়ানো হয় এবং পোড়ানোর সময় লাল লাল ধোঁয়ার মতো উঠছিল এবং এই বাড়িটা বন্ধ করে দেওয়া হয় মুহূর্তে। এবং তার ছেলের বিপদ আছে বলে তার ছেলের কোমরে একটা দুয়া পরে কায়তন বেঁধে দেওয়া হয়। সেটাতে শুধু কোরআনের আয়াত পরেই কায়তন দিয়ে বেঁধে। কে তাকিয়ে আছে আপনার দিকে? এই ভরদুপুরে কে তাকিয়ে? উনি বলে জঙ্গল ওই চা বাগান থেকে আমার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন তাকালে লাভ নাই, আমাকে কিছুই করতে পারবে না, সেগুলো আগে পুরাইতে হবে এবং বাসা ব্লক করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। এবং তাই সেগুলি পোড়ানো হয় এবং পোড়ানোর সময় লাল লাল ধোঁয়ার মতো উঠছিল এবং এই বাড়িটা বন্ধ করে দেওয়া হয় মুহূর্তে। এবং তার ছেলের বিপদ আছে বলে তার ছেলের কোমরে একটা দুয়া পরে কায়তন বেঁধে দেওয়া হয়। সেটাতে শুধু কোরআনের আয়াত পরেই কায়তন দিয়ে বেঁধে দেওয়া হয়, কোনো ধরনের তাবিজ ছিল না সেটা। পরে তাকে বলে আপনি বাসা ছাড়েন, এখানে অনেক আগে আরও 100 বছর আগে খুব খারাপ অবস্থায় নির্দিষ্ট সময় আমি বলতে পারবো না কিছু মানুষকে গণকবর দেওয়া হয়েছিল। ওই জায়গাটা খালি থাকা অবস্থায় কিছু জিনও এখানে আসছে এবং সেই জিনগুলা এখানেই ভালোভাবে নিজেদের সেটেল ডাউন করে ফেলে। এবং এখানে পরবর্তী সময় সিভিলাইজড পার্সনরা আসার পরে ওই জিনদেরকে আটকে ফেলা হয় এবং এটা কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই করা হয়। এবং সেগুলো এখানেই ঘুরে ফেরে কোথাও যেতে পারে না। জায়গাটা ভালো না, পারলে কালকের মধ্যে ছাড়েন, ঢাকা যান, বাড়িটা ছাড়েন, অফিসে জানান এইখানে জিনের সর্দারের মুভমেন্ট আছে, হতে পারবো না, কিছু মানুষকে গণকবর দেওয়া হয়েছিল। ওই জায়গাটা খালি থাকা অবস্থায় কিছু জিনও এখানে আসছে এবং সেই জিনগুলা এখানেই ভালোভাবে নিজেদের সেটেল ডাউন করে ফেলে। এবং এখানে পরবর্তী সময় সিভিলাইজড পার্সনরা আসার পরে ওই জিনদেরকে আটকে ফেলা হয় এবং এটা কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই করা হয়। এবং সেগুলো এখানেই ঘুরে ফেরে কোথাও যেতে পারে না। জায়গাটা ভালো না, পারলে কালকের মধ্যে ছাড়েন, ঢাকা যান, বাড়িটা ছাড়েন, অফিসে জানান এইখানে জিনের সর্দারের মুভমেন্ট আছে, ওনার সাথে আমার ঝগড়া, আমি ওনার সাথে পারবো না, আমার প্রবলেম হবে। এই বলে পাগলামি করতে করতে হুজুরটা চলে গেল। তিনি সাথে সাথে ঢাকা রওনা হন এবং বিকালের মধ্যেই অফিসের গাড়ি তার অফিসের ড্রাইভারকে দিয়ে সাথে সাথে রওনা দিয়ে দেয়, কারণ রাস্তা ভালো না, রাস্তার মধ্যে আবার ডাকাত পড়তে। এবং ওই দিন লাকিলি ওখানে আসলে আমরা তো এখন কি শ্রীমঙ্গলে খুব তাড়াতাড়ি যেতে পারি, তাই না? কিন্তু এখন যতটা তাড়াতাড়ি চলে যাওয়া যায় তখন এত তাড়াতাড়ি চলে যাওয়া যেত না।
কারণ অনেক দূর ঘুরে যেতে হতো এবং রাস্তার মাঝখানে ডাকাতের পাল্লায় পড়তে হতো। তো তারা বিকাল 3-3:30 4টার মধ্যে রওনা দিয়ে দেয়। তো শ্রীমঙ্গল আসতে তখন ফেরি পার হওয়ার লাগতো। মজার বিষয়, ফেরিটা পার হওয়ার আগে তিনি একটা পুলিশ অফিসার পায় যিনি ঢাকা আসবেন, আর অফিসের ড্রাইভারকে দিয়ে সাথে সাথে রওনা দিয়ে দেয়, কারণ রাস্তা ভালো না, রাস্তার মধ্যে আবার ডাকাত করতে। এবং ওই দিন লাকিলি আজ আপনাদের জন্য মানে ওখানে আসলে আমরা তো এখন কেউ শ্রীমঙ্গলে খুব তাড়াতাড়ি যেতে পারি, তাই না? কিন্তু এখন যতটা তাড়াতাড়ি চলে যাওয়া যায় তখন তো তাড়াতাড়ি চলে যাওয়া যেত না, কারণ অনেক দূর ঘুরে যেতে হতো এবং রাস্তার মাঝখানে ডাকাতের পাল্লায় পড়তে হতো। তো তারা বিকাল 3-3:30 4টার মধ্যে রওনা দিয়ে দেয়। তো শ্রীমঙ্গল আসতে তখন ফেরি পার হওয়ার লাগতো। মজার বিষয়, ফেরিটা পার হওয়ার আগে তিনি একটা পুলিশ অফিসার পায় যিনি ঢাকা আসবেন। তো ফুল লোডেড গান তার সাথে ছিল এবং তার সাথে উনি জিপের মধ্যে, যিনি জিপের সামনে বসেন তার ওয়াইফ তখন পিছনে চলে যায়। এবং আমরা তো এখন দেখা যায় যে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে হচ্ছে শ্রীমঙ্গলে যেতে, তখন লাগতো হচ্ছে 11 থেকে 12 ঘন্টা। ঢাকায় এসে তারা হাফ ছেড়ে বাঁচে এবং ঢাকায় থেকেই তিনি অফিসে ফোন দিয়ে বলেন যে আমি খুব বাসায় প্রবলেম ফেস করেছি, আমাকে খুব শিগগিরই ওই জায়গা থেকে সরিয়ে ফেলেন। পরে প্রায় 5 দিন ঢাকায় থাকার পর তাকে বাংলা অফিস থেকে বাংলা চেঞ্জ করা যায়, বাংলা চেঞ্জ করে দেয়। সেটা তার প্রবলেম হয় না, সেখানেও তার ওই রঙ্গ অন্যান্য বাবুর্চিরা নতুন মানুষজন, কিন্তু অফিসের পাশাপাশি হয়তো তার জন্য একটু সুবিধা হয়। এরপর থেকে কিন্তু আর কোনো সমস্যা তার মধ্যে ছিল না, একদমই ছিল না। সেই চাকরি তিনি 2018-তে ছেড়ে রিটায়ারমেন্টে যান। তো এটাই ছিল ঘটনা। ঢাকায় থাকেন, তার ছেলে এখন চাকরি করে। তার ছেলে সেই ছোটো ছেলে যে 91, বললাম যে এটা 91-এর ঘটনা। এবং ফোন দিয়ে বলেন যে আমি খুব বাসায় প্রবলেম ফেস করেছি, আমাকে খুব শিগগিরই ওই জায়গা থেকে সরিয়ে ফেলেন। পরে প্রায় 5 দিন ঢাকায় থাকার পর তাকে বাংলা অফিস থেকে বাংলা চেঞ্জ করা যায়, বাংলা চেঞ্জ করে দেয়। সেটা তার প্রবলেম হয় না, সেখানেও তার ওই রঙ্গ অন্যান্য বাবুর্চিরা নতুন মানুষজন, কিন্তু অফিসের পাশাপাশি হয়তো তার জন্য একটু সুবিধা হয়। এরপর থেকে কিন্তু আর কোনো সমস্যা তার মধ্যে ছিল না, একদমই ছিল না। সেই চাকরি তিনি 2018-তে ছেড়ে রিটায়ারমেন্টে যান। তো এটাই ছিল ঘটনা। ঢাকায় থাকেন, তার ছেলে এখন চাকরি করে। তার ছেলে সেই ছোটো ছেলে যে 91, বললাম যে এটা 91-এর ঘটনা। এবং আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। এবং আমি এখন চলে যেতে চাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের সাথে আছেন বাবু ভাই। আমি বাবু ভাইকে তার ঘটনা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভৌতিকতার সব শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আহমেদ বাবু। আজকে এসেছি ভৌতিকতাতে। যদিও আলিফ আমাকে এর আগে থেকেই ইনভাইট করছে, তো আজকে আসলে সময় হয়ে উঠছে না চলে আসার জন্য। বাট আমি আলিফকে বলেছিলাম যে আমি যে কোনো একটা সপ্তাহে চলে আসবো বা একটা ভয়েস ক্লিপ দিয়ে পাঠিয়ে দেবো। তো এখন তো একটা খুব অদ্ভুত সময় চলছে, আপনারা সবাই জানেন। এর মাঝেই আর কি পাঠিয়ে দিলাম একটা ভয়েস ক্লিপ। আর আলিফকে অনেক ধন্যবাদ, ও আমাকে ইনভাইট করলো এর জন্য। যাই হোক, আজকে আপনাদের জন্য আমি একটা কাহিনী শেয়ার করব। সেটা হচ্ছে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা, যেটা আমার শৈশবে ঘটে যাওয়া। তো আমি চলে যাচ্ছি আমার তাতে। যদিও আলিফ আমাকে এর আগে থেকেই ইনভাইট করছে, তো আজকে আসলে সময় হয়ে উঠছে না চলে আসার জন্য। বাট আমি আলিফকে বলেছিলাম যে আমি যে কোনো একটা সপ্তাহে চলে আসবো বা একটা ভয়েস ক্লিপ দিয়ে পাঠিয়ে দেবো। তো এখন তো একটা খুব অদ্ভুত সময় চলছে, আপনারা সবাই জানেন। এর মাঝেই আর কি পাঠিয়ে দিলাম একটা ভয়েস ক্লিপ। আর আলিফকে অনেক ধন্যবাদ, ও আমাকে ইনভাইট করলো এর জন্য। যাই হোক, আজকে আপনাদের জন্য আমি একটা কাহিনী শেয়ার করব। সেটা হচ্ছে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা, যেটা আমার শৈশবে ঘটে যাওয়া। তো আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। তো তখন আমি খুব ছোট, ক্লাস 2তে পড়ি এবং সময়টা ছিল আর কি অনেক আগের, মানে আমার 2তে পড়ার সময়, এটা 80-র দশকের সময়। তো ওই সময় আমি এক সময় আসলে আমার নানা বাড়িতে বেড়াতে যাই। তখন আমার নানা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন আর কি, ওনাদের প্রপার্টি দেখাশোনার জন্য। তো ওই সময় কিছু জমি জমা সংক্রান্ত কাজে আমার মাও যান ওখানে। এবং আমি যেহেতু আমার নানির সাথে অনেক ইন্টিমেসি ছিল, ছোটকাল থেকে নানির কাছে বড় হয়েছি, তো আমি থাকতে চাই। আর আমার নানিও রেখে দেন আমাকে, বলে যে থাকুক আমার কাছে 1 মাসের জন্য থাকুক। 1 মাস তো বলে না, বলে থাকুক কিছুদিন। তো তখন ছুটির সময় ছিল এবং আমার আম্মুও রেখে আসেন আমাকে নানুর রিকোয়েস্টে। যাই হোক, ওই সময়টাই আসলে আমার বাংলাদেশের গ্রাম সম্বন্ধে যতটুকু উপলব্ধি হওয়া বা যাই দেখেছি বা যতটুকু জেনেছি, ওই সময়টাতেই জেনেছি।
তা আমি বেশ কিছুদিন ছিলাম, প্রায় মাসখানেকের মতো গ্রামে ছিলাম। রাতে যাই তখন আমার নানা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন আর কি, ওনাদের প্রপার্টি দেখাশোনার জন্য। তো ওই সময় কিছু জমি জমা সংক্রান্ত কাজে আমার মাও যান ওখানে, এবং আমি যেহেতু আমার নানির সাথে অনেক ইন্টিমেসি ছিল, ছোটোকাল থেকে নানির কাছে বড় হয়েছি, তো আমি থাকতে চাই। আর আমার নানিও রেখে দেন আমাকে, বলে যে থাকুক আমার কাছে, 1 মাসের জন্য থাকুক। 1 মাস তো বলে না, বলে থাকুক কিছুদিন। তো তখন ছুটির সময় ছিল, এবং আমার আম্মুও রেখে আসেন আমাকে নানুর রিকোয়েস্টে। যাই হোক, ওই সময়টাই আসলে আমার বাংলাদেশের গ্রাম সম্বন্ধে যতটুকু উপলব্ধি হওয়া বা যাই দেখেছি বা যতটুকু জেনেছি, ওই সময়টাতেই জেনেছি। তা আমি বেশ কিছুদিন ছিলাম, প্রায় মাসখানেকের মতো গ্রামে ছিলাম। অনেক কিছু দেখেছি, শুনেছি। গ্রামের যে পরিবেশ বা গ্রামের যে মানে আর কি যে একটা ঘ্রাণ বা যে একটা গ্রামের যে একটা ফ্লেভার, সেটাও আমি ওই সময় অ্যাডাপ্ট করেছি। তো যাই হোক, এরকম সময়কারই একটি ঘটনা। আমার নানা বাড়ি যে অঞ্চলটা ছিল, ওটা ছিল আসলে সনাতন ধর্মাবলম্বীদের গ্রাম। বেসিক্যালি ওখানে হিন্দু মেজরিটি অনেক বেশি ছিল সেখানে। তো এই সময়টা যখনকার কথা বলছি, তখন ছিল আসলে সরস্বতী পূজার সময়। তো আমি বিকেলে ঠিক সন্ধ্যার দিকে আমার ছোট মামা বেড়াতে যায় গ্রামের বাজারে ওনার বন্ধুদের সাথে। তারা ওখানকার স্কুল কলেজে কোথাও একটা পড়ে, আমি ঠিক মনে করতে পারছি না, মোস্ট প্রবাবলি কলেজে বা সামথিং লাইক দ্যাট পড়তো আর কি। তো বেড়াতে যায়, তো ওখানে যে ওনারা ঘোরাফেরা করছে, আমাকে সাথে করে নিয়ে যায়, আমি ওনাদের সাথে যাই। তো ঘোরাফেরা করতে করতে একসময় সন্ধ্যা ঘনিয়ে রাত চলে আসে, এবং রাতেও বেজে যায় 7টা 8টা, এরকম 8টার মতো বেজে যায়। তো আমার কাছে ঠিক, আমি মানুষ হিসাবে আসলে হোক, এরকম সময়কারই একটি ঘটনা। আমার নানা বাড়ি যে অঞ্চলটা ছিল, ওটা ছিল আসলে সনাতন ধর্মাবলম্বীদের গ্রাম। বেসিক্যালি ওখানে হিন্দু মেজরিটি অনেক বেশি ছিল সেখানে। তো এই সময়টা যখনকার কথা বলছি, তখন ছিল আসলে সরস্বতী পূজার সময়। তো আমি বিকেলে ঠিক সন্ধ্যার দিকে আমার ছোট মামা বেড়াতে যায় গ্রামের বাজারে ওনার বন্ধুদের সাথে। তারা ওখানকার স্কুল কলেজে কোথাও একটা পড়ে, আমি ঠিক মনে করতে পারছি না, মোস্ট প্রবাবলি কলেজে বা সামথিং লাইক দ্যাট পড়তো আর কি। তো বেড়াতে যায়, তো ওখানে যে ওনারা ঘোরাফেরা করছে, আমাকে সাথে করে নিয়ে যায়, আমি ওনাদের সাথে যাই। তো ঘোরাফেরা করতে করতে একসময় সন্ধ্যা ঘনিয়ে রাত চলে আসে, এবং রাতেও বেজে যায় 7টা 8টা, এরকম 8টার মতো বেজে যায়। তো আমার কাছে ঠিক, আমি মানুষ হিসাবে আসলে খুব একটা এনজয় করতে পারছিলাম না ওনাদের আড্ডাটা, ভালো লাগছিল না আমার কাছে। ছোট মানুষ বা আমার কিউরিয়াসিটির সাথে মিল ছিল না। তো আমি তখন চিন্তা করি যে আমি বাড়ি চলে আসবো, বাসায় চলে আসবো। তাই মামাকে বলি, মামা আসতে চাচ্ছে না, বলে যে না। আমি তখন বললাম না, আমি চলে যাব, আমি চলে যাই তাহলে। তো কী মনে করে মামা বললো, আচ্ছা তুই যেতে পারবি, যা। আমি বললাম ঠিক আছে। তো একটা জিনিস বলে রাখি, ছোটোবেলা থেকে ভৌতিক ব্যাপারে আমার সাহস খুব বেশি রকম ছিল আর কি। আমি এসব জিনিস খুব একটা ভয় পেতাম না, খুব কিউরিয়াস ছিলাম, কারণ ছোটোকাল থেকে অনেক কিছুই আমি দেখেছি। খুব ছোট থাকতে থেকে আজব জিনিস যেগুলো আসলে আমি মানে করতে পারতাম না যেগুলো কি, বাট আমি কিন্তু এটা নিয়ে খুব একটা ভয় পেতাম না একদম ছোট থাকতেই, এবং খুব কিউরিয়াস ছিলাম এইসব ব্যাপারে। তো যাই হোক, তা আমি তখন রওনা দিই বাজার থেকে। আমার সাথে একটা টর্চ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট, যেটা হচ্ছে 2 ব্যাটারির একটা টর্চ লাইট, সেটা পিছিয়ে লেখা থাকতো সিগাল। সে ওই সময়কার যারা আছেন তারা যদি মনে করতে পারেন, এক ধরনের একটা ফ্ল্যাশ লাইট পাওয়া যেত চিকন, 2 ব্যাটারি। যাই হোক, এরকম একটা ফ্ল্যাশ লাইট আমার সাথে ছিল, সেটা নিয়ে আমি রওনা দিই বাজার থেকে। তো বলে রাখি যে আমি তখন বললাম না, আমি চলে যাব, আমি চলে যাই তাহলে। তো কী মনে করে মামা বললো, আচ্ছা তুই যেতে পারবি, যা। আমি বললাম ঠিক আছে। তো একটা জিনিস বলে রাখি, ছোটোবেলা থেকে এই ভৌতিক ব্যাপারে আমার সাহস খুব বেশি রকম ছিল আর কি। আমি এসব জিনিস খুব একটা ভয় পেতাম না, খুব কিউরিয়াস ছিলাম, কারণ ছোটোকাল থেকে অনেক কিছুই আমি দেখেছি। খুব ছোট থাকতে থেকে আজব জিনিস যেগুলো আসলে আমি মানে করতে পারতাম না যেগুলো কি, বাট আমি কিন্তু এটা নিয়ে খুব একটা ভয় পেতাম না একদম ছোট থাকতেই, এবং খুব কিউরিয়াস ছিলাম এইসব ব্যাপারে। যাই হোক, তা আমি তখন রওনা দিই বাজার থেকে। আমার সাথে একটা টর্চ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট, যেটা হচ্ছে 2 ব্যাটারির একটা টর্চ লাইট, সেটা পিছিয়ে লেখা থাকতো সিগাল। সে ওই সময়কার যারা আছেন তারা যদি মনে করতে পারেন, এক ধরনের একটা ফ্ল্যাশ লাইট পাওয়া যেত চিকন, 2 ব্যাটারি। যাই হোক, এরকম একটা ফ্ল্যাশ লাইট আমার সাথে ছিল, সেটা নিয়ে আমি রওনা দিই বাজার থেকে। তো বলে রাখি যে আমার যে নানার গ্রাম ছিল, যেখানে আমার নানার নানার যে আগের আদি বাড়ি যেখানে ছিল, সেখান থেকে ওনারা এখানে, আমার নানা জাস্ট একটা গ্রামের বাড়ি রাখার জন্য এখানে উনি
ঘর বাড়ি তৈরি করেন, কারণ ওনাদের আদি বাড়িটা নদীতে ভেঙে গিয়েছিল। যাই হোক, তো ওই অঞ্চলটাতে বিদ্যুৎ ছিল না। এখন আছে কিনা আমি জানি না, এখন হয়তো থাকতে পারে, বাট ওই সময় বিদ্যুৎ ছিল না তখন, কারণ ওখানে একটা নদী ছিল এবং নদীর জন্য বিদ্যুৎ আনতে পারতো না। যাই হোক, পুরো রাস্তাটা অন্ধকার। আমি সেই ফ্ল্যাশ লাইট মেরে হেঁটে হেঁটে আসছি এবং বাজারের অঞ্চলটা একসময় পার হয়ে গেলাম, তখন আলো আস্তে আস্তে মিলিয়ে গেল, খুব একটা দোকান পাটোয়ার নাই। এবার হচ্ছে সোজা রাস্তা এবং রাস্তার দুই পাশে ঘুরঘুরটি অন্ধকার, গাছ, বড় বড় গাছ, হেঁটে যাচ্ছে চিকন রাস্তা এবং যেতে যেতে আদি বাড়ি যেখানে ছিল সেখান থেকে ওনারা এখানে, আমার নানা জাস্ট একটা গ্রামের বাড়ি রাখার জন্য এখানে উনি ঘর বাড়ি তৈরি করেন, কারণ ওনাদের আদি বাড়িটা নদীতে ভেঙে গিয়েছিল। যাই হোক, তো ওই অঞ্চলটাতে বিদ্যুৎ ছিল না। এখন আছে কিনা আমি জানি না, এখন হয়তো থাকতে পারে, বাট ওই সময় বিদ্যুৎ ছিল না তখন, কারণ ওখানে একটা নদী ছিল এবং নদীর জন্য বিদ্যুৎ আনতে পারতো না। যাই হোক, পুরো রাস্তাটা অন্ধকার। আমি সেই ফ্ল্যাশ লাইট মেরে হেঁটে হেঁটে আসছি এবং বাজারের অঞ্চলটা একসময় পার হয়ে গেলাম, তখন আলো আস্তে আস্তে মিলিয়ে গেল, খুব একটা দোকান পাটোয়ার নাই। এবার হচ্ছে সোজা রাস্তা এবং রাস্তার দুই পাশে ঘুরঘুরটি অন্ধকার, গাছ, বড় বড় গাছ, হেঁটে যাচ্ছে চিকন রাস্তা এবং যেতে যেতে যখন নাকি কিছু কোনো একটা জায়গায় এসে আপনার গাছ কমে যায়, গাছের পাতা কমে যায়, একটা মাঠের মতো, আকাশ থেকে তখন ফিকে হয়ে আলো দেখা যায়, তখন একটা ক্ষয়িষ্ণু চাঁদের আলো রাস্তায় পড়ে। তো এরকম একটা পরিবেশ দিয়ে আমি হেঁটে আসছি, বেশ লাগছে আমার কাছে, এবং ওই চাঁদের হালকা আলোতেই কিন্তু রাস্তা দেখা যাচ্ছে। তো এরকম হেঁটে আসতে আসতে এবং মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট মারছে, দূরে দেখা যাচ্ছে বালি ফেলানো রাস্তার উপরে এবং চিকচিক করছে যেখানে আলোটা পড়ছে। তো এরকম করে আসছে সামনে দেখলাম যে রাস্তাটা আবার কেমন যেন একটা প্যাসেজের মতো হয়ে গেছে, কেন বাম পাশে আবার সেই গাছপালা ঝোপঝাড় এবং ডান দিকে বিশাল বাঁশঝাড় এবং অনেক দূর পর্যন্ত বাঁশঝাড়, এবং মনে হচ্ছে যে একটা গাছের দরজা বা গাছের একটা, আপনারা যেমন ট্রেন যখন দেখবেন যে কোনো ইসে ঢোকে, ওটি টানেলে ঢোকে, সেরকম মনে হচ্ছে একটা গাছের টানেল, এর মধ্যে আমি ঢুকছি, অন্ধকার একটা টানেলে ঢুকছি, কারণ ডান দিকে হচ্ছে ঘন গাছপালা এবং সেই গাছপালা হয়তো কোনো বাগান বাড়ির গাছপালা, ওই পাশে কোনো বাড়ি ঘর আছে, আর ডান পাশে হচ্ছে বিশাল বাঁশঝাড়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওটা কাছে। তো এরকম হেঁটে আসতে আসতে এবং মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট মারছে, দূরে দেখা যাচ্ছে বালি ফেলানো রাস্তার উপরে এবং চিকচিক করছে যেখানে আলোটা পড়ছে। তো এরকম করে আসতে আসতে সামনে দেখলাম যে রাস্তাটা আবার কেমন যেন একটা প্যাসেজের মতো হয়ে গেছে, কেন বাম পাশে আবার সেই গাছপালা ঝোপঝাড় এবং ডান দিকে বিশাল বাঁশঝাড় এবং অনেক দূর পর্যন্ত বাঁশঝাড়, এবং মনে হচ্ছে যে একটা গাছের দরজা বা গাছের একটা, আপনারা যেমন ট্রেন যখন দেখবেন যে কোনো ইসে ঢোকে, ওটি টানেলে ঢোকে, সেরকম মনে হচ্ছে একটা গাছের টানেল, এর মধ্যে আমি ঢুকছি, অন্ধকার একটা টানেলে ঢুকছি, কারণ ডান দিকে হচ্ছে ঘন গাছপালা এবং সেই গাছপালা হয়তো কোনো বাগান বাড়ির গাছপালা, ওই পাশে কোনো বাড়ি ঘর আছে, আর ডান পাশে হচ্ছে বিশাল বাঁশঝাড়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওটা কাছাকাছি যাওয়ার সাথে সাথে দেখলাম যে বাঁশঝাড়ের মধ্যে অসংখ্য জোনাকি পোকা চলছে, এবং জোনাকি পোকাগুলো বেশ কনস্টেলেশনের মতো, মানে চলছে, নিচ্ছে, শেপ চেঞ্জ করছে, মানে আপনার কাছে মনে হবে যে পুরো নক্ষত্র বাঁশবাগানে নেমে আসছে, এরকম একটা জিনিস। এবং আমি বেশ বিমোহিত হয়ে যাই জিনিসটা দেখে, এবং আমি কোন সময় যে আসলে রাস্তা থেকে নেমে ওই বাঁশঝাড়ে ঢুকে গেছি এই জোনাকি দেখতে দেখতে আমার নিজেরই খেয়াল নেই। তো আমি হেঁটে যাচ্ছি আস্তে 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 আস্তে, পা ফেলে ফেলে, ফ্ল্যাশ লাইটও জ্বালাচ্ছি না আসলে, এবং মানে সামনে বাঁশ পড়ছে ফাঁকা জায়গা। তো এরকম যেতে যেতে একটা জায়গায় বেশ খানিকটা যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে একটা ফাঁকা জায়গা, এবং সেখানে মনে হলো যে কিছু মানে অবয়ব বসা আর কি, সেগুলো মানুষ নাকি কোনো প্রাণী, এরকম কিছু বসা, এবং মনে হলো যে তারা বসে আছে ওখানে। আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে ওখানে কিছু বসে আছে, এরকম একটা অবস্থায়, এবং আমার মনে হলো যে আমার যে উপস্থিতি সেটা ওখানে টের পেয়ে গেছে ওরা, মানে মনে হচ্ছে যে কে ওই বাঁশঝাড়ে ঢুকে গেছি এই জোনাকি দেখতে দেখতে আমার নিজেরই খেয়াল নেই। তো আমি হেঁটে যাচ্ছি আস্তে 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 আস্তে, পা ফেলে ফেলে, ফ্ল্যাশ লাইটও জ্বালাচ্ছি না আসলে, এবং মানে সামনে বাঁশ পড়ছে ফাঁকা জায়গা। তো এরকম যেতে যেতে একটা জায়গায় বেশ খানিকটা যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে একটা ফাঁকা জায়গা, এবং সেখানে মনে হলো যে কিছু মানে অবয়ব বসা আর কি, সেগুলো মানুষ নাকি কোনো প্রাণী, এরকম কিছু বসা, এবং মনে হলো যে তারা বসে আছে ওখানে।
আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে ওখানে কিছু বসে আছে, এরকম একটা অবস্থায়। এবং আমার মনে হলো যে আমার যে উপস্থিতি সেটা ওখানে টের পেয়ে গেছে ওরা। মানে মনে হচ্ছে যে কেউ আমার দিকে ফিরে তাকাইছে, ওই ইগুলা যেই অবয়বগুলো ছিল তারা আমার দিকে ফিরে তাকিয়েছে, এরকম কিছু একটা। তো আমি একটু হতবিহ্বল হয়ে পড়ি, হাত থেকে যে ফ্ল্যাশ লাইট মারবো সেরকম না, আমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমার চিন্তাভাবনাও আসলে একটু অন্যরকম ছিল। তখন একটা ভীতি আমার কাজ করা শুরু করে ভেতরে। তো এরকম একটা সময় আমি মনে হয় দূরে রাস্তায় মানুষের শব্দ শুনতে পাই, পায়ের শব্দ, মানে কেউ হেঁটে যাচ্ছে বা কয়েকজন হেঁটে যাচ্ছে। আমি কোনো একটা কথা হঠাৎ মানে ভয়টা এমন পর্যায়ে পেয়ে বসে যে আমি দৌড় দিই ওখান থেকে ছেড়ে, এবং দৌড় দিয়ে আমি মেন রাস্তায় আবার বেরিয়ে আসি। এবং যখন বেরিয়ে আসি তখন থেকে আসলেই কয়েকটা মানুষ হেঁটে যাচ্ছে বাজার থেকে হয়তো তাদের বাড়ির দিকে। তা আমি তাদেরকে ফলো করা শুরু করি এবং হাঁটতে থাকি তাদের পিছু পিছু। তারাও খেয়াল করে, একসময় বাচ্চা মানুষ, আমার চিন্তাভাবনাও আসলে একটু অন্যরকম ছিল। তখন একটা ভীতি আমার কাজ করা শুরু করে ভেতরে। তো এরকম একটা সময় আমি মনে হয় দূরে রাস্তায় মানুষের শব্দ শুনতে পাই, পায়ের শব্দ, মানে কেউ হেঁটে যাচ্ছে বা কয়েকজন হেঁটে যাচ্ছে। আমি কোনো একটা কথা হঠাৎ মানে ভয়টা এমন পর্যায়ে পেয়ে বসে যে আমি দৌড় দিই ওখান থেকে ছেড়ে, এবং দৌড় দিয়ে আমি মেন রাস্তায় আবার বেরিয়ে আসি। এবং যখন বেরিয়ে আসি তখন থেকে আসলেই কয়েকটা মানুষ হেঁটে যাচ্ছে বাজার থেকে হয়তো তাদের বাড়ির দিকে। তা আমি তাদেরকে ফলো করা শুরু করি এবং হাঁটতে থাকি তাদের পিছু পিছু। তারাও খেয়াল করে একসময় আমাকে, তারা খেয়াল করে আর কিছু মনে করে না, কিছু বলেও না, আমি ফলো করে যেতে থাকি। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার পিছে পিছে কেউ ফলো করে আসছে, এবং আমিও ওনাদের সাথে একটা ডিস্টেন্স রেখে ফলো করি, এবং আমারও মনে হতে থাকে আমার পিছনে কেউ ফলো করে আসছে। এবং একটা পর্যায়ে আমি আমার নানার বাসা পেয়ে যাই হাতের বাম দিকে, আমি সেখানে নেমে যাই। বাসাটা ছিল একটু নিচু রাস্তার থেকে, নেমে যাই এবং বাসায় ঢুকি। এবং আমার নানি আমাকে দেখে খুব অবাক হন, বকাঝকা করেন, এত রাতের বেলা একা একা বের হয়েছি কেন। আমার নানা আমাকে ভয় দেখান যে রাস্তার মধ্যে শিয়াল থাকে, ছোটো বাচ্চা দেখলে ধরে নিয়ে যায়। তা আমি তাদের কাছে আসলে ব্যাপারটা গোপনই রাখি যে আমি বাঁশঝাড়ে ঢুকেছিলাম। তো আমার নানা এরকম অনেক গল্প আমাকে পরে শোনায় যে বাঁশঝাড়ের মধ্যে বাগডাস থাকে, যেগুলো বাগডাস নাকি বাচ্চা নিয়ে যায় ধরে। শিয়ালরাও নাকি একটা গ্রুপে থাকে, বাচ্চা কাচ্চা পেলে ধরে নিয়ে যায়। কিন্তু আমার কাছে এখনও এটা একটা অস্পষ্ট মানে জিনিস যে ওখানে আসলে কি বসেছিল বাঁশঝাড়ের মধ্যে। ওগুলোকে আসলেই কোনো প্রাণী বা মানুষ বা কিছু তার থেকে নেমে যাই এবং বাসায় ঢুকি। এবং আমার নানি আমাকে দেখে খুব অবাক হন, বকাঝকা করেন, এত রাতের বেলা একা একা বের হয়েছি কেন। আমার নানা আমাকে ভয় দেখান যে রাস্তার মধ্যে শিয়াল থাকে, ছোটো বাচ্চা দেখলে ধরে নিয়ে যায়। আমি তাদের কাছে আসলে ব্যাপারটা গোপনই রাখি যে আমি বাঁশঝাড়ে ঢুকেছিলাম। তো আমার নানা এরকম অনেক গল্প আমাকে পরে শোনায় যে বাঁশঝাড়ের মধ্যে বাগডাস থাকে, যেগুলো বাগডাস নাকি বাচ্চা নিয়ে যায় ধরে। শিয়ালরাও নাকি একটা গ্রুপে থাকে, বাচ্চা কাচ্চা পেলে ধরে নিয়ে যায়। কিন্তু আমার কাছে এখনও এটা একটা অস্পষ্ট মানে জিনিস যে ওখানে আসলে কি বসেছিল বাঁশঝাড়ের মধ্যে। ওগুলোকে আসলেই কোনো প্রাণী বা মানুষ বা কিছু। একটা প্রশ্ন হচ্ছে, যদি প্রাণী হবে তাহলে ওরা যখন ফিরে তাকাবে তখন তাদের চোখগুলো ইলুমিনেট করবে, জ্বলবে। সেখানে কিন্তু আমি চোখ জ্বলার কিছু দেখিনি। যাই হোক, এটাই ছিল আমার একটা ঘটনা। আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আলিফের এই ভৌতিকতার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আলিফ খুব ভালো করছে, আর আমি চাই ভৌতিকতা এগিয়ে যাক। কোনো এক সময় আবার আমি চলে আসবো বা একটা পাঠিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মাই স্টোরি। আজকের মতো যাই, টাটা। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমি খুবই অনার ফিল করছি আপনি আমাদের এখানে এসছে, আমাদের এখানে ঘটনা পাঠিয়েছেন এবং আমাদের এখানে ঘটনা শেয়ার করেছেন। সাথে আপনার ঘটনাও অনেক ভালো লাগলো এবং আশা করছি আমাদের লিসেনারদেরও আপনার ঘটনা অনেক পছন্দ হয়েছে। অনেকেই বলছিল যে বাবু ভাই কবে আসবে, আফনান ভাই কবে আসবে। তো আমি আসলে সবার কথাটাকে সবসময় নোট ডাউন করে রাখি যে কে কী বলছে, এটা মাথায় রাখি এবং সবসময় এটার জন্যই কাজ করতে চাই। তো আপনারা যারা শুনছেন তারা আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন, বাবু ভাইকে সবসময় সাপোর্ট করবেন, এই প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে রাখি আর কি। আমি যে আমাদের নেক্সট স্টোরিতে যাব, ওনার পরিচয় আমি দিতে পারছি না, তবে এতটুকু বলতে পারি যে ঘটনাটা আপনাদের কাছে অনেক দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মাই স্টোরি। আজকের মতো টাটা।
বলবো, আমি আবার আসবো, আবার ওয়েল থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আমি খুবই অনার ফিল করছি আপনি আমাদের এখানে এসেছে, আমাদের এখানে ঘটনা পাঠিয়েছেন এবং আমাদের এখানে ঘটনা শেয়ার করেছেন। সাথে আপনার ঘটনাও অনেক ভালো লাগলো এবং আশা করছি আমাদের লিসেনারদেরও আপনার ঘটনা অনেক পছন্দ হয়েছে। অনেকেই বলছিল যে বাবু ভাই কবে আসবে, আফনান ভাই কবে আসবে। তো আমি আসলে সবার কথাটাকে সবসময় নোট ডাউন করে রাখি যে কে কী বলছে, এটা মাথায় রাখি এবং সবসময় এটার জন্যই কাজ করতে চাই। তো আপনারা যারা শুনছেন তারা আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন, বাবু ভাইকে সবসময় সাপোর্ট করবেন, এই প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে রাখি আর কি। আমি যে আমাদের নেক্সট স্টোরিতে যাব, ওনার পরিচয় আমি দিতে পারছি না, তবে এতটুকু বলতে পারি যে ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং ঘটনাটা বেশ বড়। তো আপনারা একটু প্রিপারেশন নিন, ভালো করে বসুন, আশেপাশের সব কিছু নিরিবিলি করে ফেলুন, কারণ ঘটনাটা সুদূর ইউএসএ থেকে আসা এবং যিনি শেয়ার করছেন তার পরিচয় আমি বলছি না। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাকে শুনছেন। শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর আলিফকে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন কারো জীবনের ঘটনা শেয়ার করার জন্য। আর তার আগে বলে নিতে চাই যে আমরা এখন যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড-19 যে প্যান্ডেমিকটা চলছে, আমরা চাই যে পুরো বিশ্ব এর থেকে রেহাই পাক, এই মাইক্রোস্কোপিক ভাইরাস থেকে, এবং আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের ইবাদত বাড়িয়ে দিই, এবং তার সাথে সাথে যে প্রিকশনসগুলো নেওয়া দরকার, আমরা সবাই ঘরে থাকি, খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের ফেলুন, কারণ ঘটনাটা সুদূর ইউএসএ থেকে আসা এবং যিনি শেয়ার করছেন তার পরিচয় আমি বলছি না। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাকে শুনছেন। শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর আলিফকে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন কারো জীবনের ঘটনা শেয়ার করার জন্য। আর তার আগে বলে নিতে চাই যে আমরা এখন যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড-19 যে প্যান্ডেমিকটা চলছে, আমরা চাই যে পুরো বিশ্ব এর থেকে রেহাই পাক, এই মাইক্রোস্কোপিক ভাইরাস থেকে, এবং আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের ইবাদত বাড়িয়ে দিই, এবং তার সাথে সাথে যে প্রিকশনসগুলো নেওয়া দরকার, আমরা সবাই ঘরে থাকি, খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হই এবং সাবধানে থাকি, এবং সর্বোপরি সব সময় আমরা সৃষ্টিকর্তাকে মনে করি এবং তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। অ্যাপার্ট ফ্রম দিস, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি আপু আমাদের সাথে শেয়ার করেছেন। উনি আমেরিকায় অবস্থান করছেন এবং তার জীবনের সেই রিটেন কিছু ঘটনা তিনি আমাদের কাছে শেয়ার করেছেন, যেটা আমি এখন প্রেজেন্ট করতে যাচ্ছি আপনাদের সামনে। আপুটি তার এবং তার হাজবেন্ডের কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে তার হাজবেন্ডের সাথে তার পরিচয় হয় 13 বছর আগে। তারা একই স্টেটে থাকতেন বিয়ের পর, কিন্তু বিয়ের আগে আপু থাকতেন একটা স্টেটে আর ভাইয়া থাকতেন আরেকটা স্টেটে, এবং ভাইয়া এবং ভাইয়ার ফ্যামিলি তারা আবার ওই ইস্ট কোস্টেরই দুটো আলাদা স্টেটে থাকতেন। এরকম আর কি, একজন ইস্ট কোস্টে থাকতেন আর একজন ওয়েস্ট কোস্টে থাকতেন, এবং ভাইয়া এবং ভাইয়ার ফ্যামিলি দুই জায়গায় থাকতেন। এনিওয়ে, আপুদের খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল শুরুতে, এবং যেটা কিনা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়, এবং এরকম 6 বছর তাদের রিলেশনশিপ ছিল। একই স্টেটে থাকতেন বিয়ের পর, কিন্তু বিয়ের আগে আপু থাকতেন একটা স্টেটে আর ভাইয়া থাকতেন আরেকটা স্টেটে, এবং ভাইয়া এবং ভাইয়ার ফ্যামিলি তারা আবার ওই ইস্ট কোস্টেরই দুটো আলাদা স্টেটে থাকতেন। এরকম আর কি, একজন ইস্ট কোস্টে থাকতেন আর একজন ওয়েস্ট কোস্টে থাকতেন, এবং ভাইয়া এবং ভাইয়ার ফ্যামিলি দুই জায়গায় থাকতেন। এনিওয়ে, আপুদের খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল শুরুতে, এবং যেটা কিনা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়, এবং এরকম 6 বছর তাদের রিলেশনশিপ ছিল। রিলেশনশিপ চলতে চলতে বলিনি আপুদের পরিচয় হয়েছিল অনলাইনে। এরকম রিলেশনশিপ চলতে চলতেই আপুর গ্রাজুয়েশন শেষ হয় এবং আপু জবে ঢুকে যান। আর ভাইয়া গ্রাজুয়েশন শেষ হওয়ার পর কোনো জব পায়নি নিজের স্টেটে যেখানে থাকতেন, তাই ওনার প্যারেন্টসরা যেখানে থাকতেন সেখানে জব খুঁজে পান এবং ওখানে থাকা শুরু করেন, এবং ভাইয়া ইভেন্টুয়ালি আইটি সেক্টরে কাজ করা শুরু করেন।
এরপরে আপু ভাইয়া তার জবের কারণে অন্য একটা জায়গায় চলে যান, বাট সেটা তার ফ্যামিলির কাছাকাছি। এবং এরপরে পরবর্তীতে ভাইয়া এমন একটা জায়গায় চাকরি পান যেখানে আপু থাকতেন এবং তারা পরে একটা স্টেটে চলে আসেন। যদিও ভাইয়ার ফ্যামিলি চাচ্ছিলেন না যে ভাইয়া তার বাবা মার কাছ থেকে চলে যাক অন্য জায়গায়, কিন্তু চাকরি সুবাদে ভাইয়াকে চলে আসতে হয়েছিল। এবং বলে রাখা ভালো, আপু বলেছেন যে ভাইয়ার ফ্যামিলি খুবই রিলিজিয়াস প্র্যাকটিসিং মুসলিম ছিল এবং আপুরাও তাই। আপু খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছেন, যদিও বা ইউএসএ থাকতেন, বাট তারা সব বোনরাই খুব কনজারভেটিভ বিহেভিয়ারের মধ্যে বড় হয়েছেন। সন্ধ্যার মধ্যে বাসায় থাকতে হতো এবং রেগুলারলি নামাজ রোজা যে বেসিক ফান্ডামেন্টাল যে ইবাদতগুলো আছে মুসলিমদের, আপুরা সেটা প্র্যাকটিস করে বড় হয়েছে। তারা মনে করে এটা তাদের অধিকার। আর ইভেন্টুয়ালি যেটা হলো যে আপু চলে যাক অন্য জায়গায়, কিন্তু চাকরি সুবাদে ভাইয়াকে চলে আসতে হয়েছিল। এবং বলে রাখা ভালো, আপু বলেছেন যে ভাইয়ার ফ্যামিলি খুবই রিলিজিয়াস প্র্যাকটিসিং মুসলিম ছিল এবং আপুরাও তাই। আপু খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছেন, যদিও বা ইউএসএ থাকতেন, বাট তারা সব বোনরাই খুব কনজারভেটিভ বিহেভিয়ারের মধ্যে বড় হয়েছেন। সন্ধ্যার মধ্যে বাসায় থাকতে হতো এবং রেগুলারলি নামাজ রোজা যে বেসিক ফান্ডামেন্টাল যে ইবাদতগুলো আছে মুসলিমদের, আপুরা সেটা প্র্যাকটিস করে বড় হয়েছে। আর ইভেন্টুয়ালি যেটা হলো যে আপু ভাইয়াকে তার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। যদিও আপুর বাবা মা অতটা শুরুতে পছন্দ করতেন না ভাইয়াকে, কিন্তু আপুর বড় বোন খুব সাপোর্টিভ ছিলেন। তিনি আসলে ভাইয়াকে আন্টি আঙ্কেলের কাছে খুব সুন্দর মতো অ্যাকসেপ্ট করিয়ে নিয়েছিলেন এবং এতই ভালো অ্যাকসেপ্টেন্স ছিল যে আপুরা আউটিংয়ে গেলে, ফ্যামিলি আউটিংয়ে গেলে তার সাথে ভাইয়াও গিয়েছেন এমন। অন দ্য আদার হ্যান্ড আপুর কিন্তু ভাইয়ার ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি মিনওয়াইল। তো এভাবে ভাইয়ার আপুর স্টেটে মুভ করার 3 বছর পর তারা ডিসাইড করেন যে তারা বিয়ে করবেন। এবং যখন থেকে এই ডিসিশন হয়, এরপর থেকে আপু এবং ভাইয়ার মধ্যে খুব ছোট ছোট কারণে খুব ঝগড়া লাগতো, খুব ঝামেলা হতো, যেটা কিনা আগে হতো না। আর ভাইয়াও আপুর খুব ইচ্ছে থাকা সত্ত্বেও ভাইয়া তার ফ্যামিলি মেম্বারদের সাথে আপুকে অতটা না আসলে পরিচয় করিয়ে দেননি। ভাইয়া বলেছিলেন যে তারা খুব ইজি গোয়িং, খুব একটা সমস্যা হবে না বিয়ের ব্যাপারে, এই কারণে আপুও সেটাকে সহজভাবে মেনে নিয়েছিলেন। কিন্তু ঝগড়াটা এরকম চলছিল এবং এঙ্গেজমেন্ট হয়ে যায় বাই দিস টাইম আপু এবং ভাইয়ার। এবং এঙ্গেজমেন্ট হওয়ার পর ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায়, খুব ছোট ছোট কারণে খুব ঝগড়া লাগতো, খুব ঝামেলা হতো, যেটা কিনা আগে হতো না। আর ভাইয়াও আপুর খুব ইচ্ছে থাকা সত্ত্বেও ভাইয়া তার ফ্যামিলি মেম্বারদের সাথে আপুকে অতটা না আসলে পরিচয় করিয়ে দেননি। ভাইয়া বলেছিলেন যে তারা খুব ইজি গোয়িং, খুব একটা সমস্যা হবে না বিয়ের ব্যাপারে, এই কারণে আপুও সেটাকে সহজভাবে মেনে নিয়েছিলেন। কিন্তু ঝগড়াটা এরকম চলছিল এবং এঙ্গেজমেন্ট হয়ে যায় বাই দিস টাইম আপু এবং ভাইয়ার। এবং এঙ্গেজমেন্ট হওয়ার পর ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায় যে তাদের ব্রেকআপ হয়ে যাবে এমন অবস্থা হয়ে যায়। তো যাই হোক, সেই সময় আপুর বড় বোন আপুকে খুব সাপোর্ট দেন, কাউন্সেলিং করেন এবং বোঝান যে এমন হতেই পারে, আপুর ফ্যামিলিও বোঝান যে এমন হতেই পারে। সো আপু গ্র্যাজুয়ালি জিনিসটা আপু এবং ভাইয়া রিকভার করে ফেলে। এবং বিয়ের কথা বা বিয়ের প্ল্যান হওয়ার পর ভাইয়ার ফ্যামিলি এবং আপুর ফ্যামিলিও কন্ট্যাক্ট করা শুরু করে, যদিও সেই কমিউনিকেশনগুলো খুব একটা স্মুথ ছিল না। শুরুতে আপুর ফ্যামিলি ভেবেছিল যে ভাইয়ার ফ্যামিলি সম্পর্কে তাদের খুব ভালো ধারণা হয়েছিল, কিন্তু ইভেন্চুয়ালি সেই কমিউনিকেশনটা অত স্মুথ ছিল না দুই ফ্যামিলির মধ্যে। আপুর ভাষ্য মতে ভাইয়ার ফ্যামিলি মেম্বাররা আপুর ফ্যামিলি মেম্বারদের সাথে অত ভালো বিহেভ করতেন না, যেহেতু তারা খুব একটা উইলিং ছিলেন না এই বিয়ের বিষয়। তো যাই হোক, বিয়েটা হয়ে যায় এবং বিয়ের পর বিয়ের শুরু থেকে আপুর মতে ভাইয়ার ফ্যামিলি মেম্বাররা আপুকে মাঝে মধ্যে কোপ করে কথা বলতো, যেটা কন্টিনিউ ছিল টিল দ্য এন্ড। এবং যেটা হয় যে আপুর ভাষ্য মতে ভাইয়ার ফ্যামিলি মেম্বাররা আপুর ফ্যামিলি মেম্বারদের সাথে অত ভালো বিহেভ করতেন না, যেহেতু তারা খুব একটা উইলিং ছিলেন না এই বিয়ের বিষয়। তো যাই হোক,
বিয়েটা হয়ে যায় এবং বিয়ের পর মানে বিয়ের শুরু থেকে আপুর মতে ভাইয়ার ফ্যামিলি মেম্বাররা আপুকে মেঝেতে পোক করে কথা বলতো, যেটা কন্টিনিউ ছিল টিল দ্য এন্ড। এবং যেটা হয় যে আপু ভাইয়া একটা বাসায় থাকেন, বিয়ের পর তার একটা নতুন বাসা নেন। বাসাটা খুব খোলামেলা ছিল, কিন্তু খুব কোয়াইট ছিল, আশেপাশে তেমন কোনো শব্দ আসতো না। এবং কোন এক উইকেন্ডে আপুরা বের হয়েছিল, কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছিল, মানে ভাইয়া কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছিল। তো আপু বাসায় একা ছিলেন এবং আপু কি করছিলেন, আপু তার বিছানাটা গুছাচ্ছিলেন। তখন এমন না যে আপুর বাসায় একটা গাছপালা বা এমন ছিল, কিন্তু হঠাৎ আপু বিছানা গুছাতে গিয়ে দেখেন যে ভাইয়ের বালিশের নিচে একটা বড় একটা বিচ্ছুর মতো একটা পোকা, যেটা কিনা প্রায় 1 আঙ্গুল সমান লম্বা হবে। তো আপু সেটা দেখে খুব অবাক হয়ে গেলেন যে এটা তো আসার কথা না, বিকজ আপু খুব নিট অ্যান্ড ক্লিন, বাসাটা সবসময় পরিষ্কার রাখছেন, তারপরে কোত্থেকে এলো এরকম একটা পোকা, সেটা উনি ঠিক ফিগার আউট করতে পারলেন না। যাই হোক, ওনার কাছে পোকাটা খুব উইয়ার্ড লেগেছিল এবং উনি চিন্তা করছিলেন যে যাক, তাও আপু রেকগনাইজ করতে পেরেছেন পোকাটা, না হলে তো এটা নাকে কানে ঢুকে কোনো একটা ইনজুরি হতে পারত। তারপরে আপু পুরো বাসাটা আবারও ভালো মতো ক্লিন করে। তারপরে যেটা হয় যে একদিন রোজার সময় আপু কিচেনে কোনো একটা কাজ করছিল, তখন ভাইয়া ছিলেন অফিসে। তখন আপুর মনে হলো সারা কিচেন, তারপরে কোত্থেকে এলো এরকম একটা পোকা, সেটা উনি ঠিক ফিগার আউট করতে পারলেন না। যাই হোক, ওনার কাছে পোকাটা খুব উইয়ার্ড লেগেছিল এবং উনি চিন্তা করছিলেন যে যাক, তাও আপু রেকগনাইজ করতে পেরেছেন পোকাটা, না হলে তো এটা নাকে কানে ঢুকে কোনো একটা ইনজুরি হতে পারত। তারপরে আপু পুরো বাসাটা আবারও ভালো মতো ক্লিন করে। তারপরে যেটা হয় যে একদিন রোজার সময় আপু কিচেনে কোনো একটা কাজ করছিল, তখন ভাইয়া ছিলেন অফিসে। তখন আপুর মনে হলো সারা কিচেনটা অন্ধকার হয়ে গেল, একটা কালো ছায়ার মতো পড়লো, এরকম মনে হয়েছিল আপুর কাছে, যেটা কিনা হওয়ার কথা না। কিন্তু আপু প্রচন্ড ভয় পেয়ে গেলেন এই ঘটনায় এবং আপু ভয় পেয়ে দৌড় দিয়ে গেট থেকে বের হয়ে আপুর গাড়িতে গিয়ে বসে থাকলেন। ভাইয়া না আসা পর্যন্ত আপু বাইরেই থাকলেন, তার মানে আপু কি পরিমাণ ভয় পেয়েছিলেন। তারপরে এইসব ঘটনার পর আপুর আসলে ওই বাসাটায় থাকতে খুব ভয় লাগতো, গা ছমছম করতো, এমন অবস্থা হয়ে গিয়েছিল। যতক্ষণ পর্যন্ত ভাইয়া বাসায় না আসতো ততক্ষণ পর্যন্ত ডাইনিং রুমে বাসায় যাও নিয়মিত বাসায় যাও। আপুটি আবার অন্ধকারে ভূতের ভয় করতে বেশি, তাই আপুটি বাকি সময়গুলোতে এরকম অফিস থেকে উনি যদি আগে চলে আসতেন তাহলে উনি ডাইনিং রুমে বসে থাকতেন এবং ওখান থেকে পুরো বাসাটা দেখা যেত। ভাইয়া আসলে তারপর উনি ওনার নর্মাল মুভমেন্ট গুলো করতেন। তো হঠাৎ কি হলো, এই বাসাটা আপুদের লাইফে খুব স্পেশাল একটা বাসা ছিল, বিকজ এটা তাদের বিয়ের পর প্রথম একসাথে থাকা এই বাসস্থানে। তো আপুরা ছিলেন, কন্টিনিউ করছিলেন ওই বাসায়। হঠাৎ যেটা হলো যে ওই বাসার যে ল্যান্ড ওনার, ওনাদের সাথে 1 বছরের লিজ থাকা সত্ত্বেও ওনারা এর আগেই এরকম অফিস থেকে উনি যদি আগে চলে আসতেন তাহলে উনি ডাইনিং রুমে বসে থাকতেন এবং ওখান থেকে পুরো বাসাটা দেখা যেত। ভাইয়া আসলে তারপর উনি ওনার নর্মাল মুভমেন্ট গুলো করতেন। তো হঠাৎ কি হলো, এই বাসাটা আপুদের লাইফে খুব স্পেশাল একটা বাসা ছিল, বিকজ এটা তাদের বিয়ের পর প্রথম একসাথে থাকা এই বাসস্থানে। তো আপুরা ছিলেন, কন্টিনিউ করছিলেন ওই বাসায়। হঠাৎ যেটা হলো যে ওই বাসার যে ল্যান্ড ওনার, ওনাদের সাথে 1 বছরের লিজ থাকা সত্ত্বেও ওনারা এর আগেই বাসাটা সেল করে দিতে চাইলেন এবং তার জন্য আপুদেরকে ওই বাসাটা ছেড়ে দিতে হতো। তো আপুরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলেন, যেহেতু তাদের খুব স্পেশাল ছিল জায়গাটা। তারপরেও তারা ইমিডিয়েটলি আরেকটা বাসা খোঁজা শুরু করলেন এবং আপুর বোনরা যেখানে থাকতেন তার কাছাকাছি উনি আরেকটা বাসা নিলেন, কারণ ভাইয়ের ইচ্ছা ছিল যে মাঝে মধ্যে তারা আউটিং এ যেতে পারবে যদি একসাথে থাকে। সো নতুন বাসায় আপুরা উঠে গেলেন। কিন্তু যখন মানে ভাইয়া বলতো, যখন আপু মাঝে মধ্যে তার বাবার বাসায় থাকতেন অথবা অফিসের কাজে কোথাও যেতেন, ভাইয়া মাঝে মধ্যেই ওই বাসায় কিছু অদ্ভুত শব্দ শুনতে পেতেন।
এবং একদিন ভাইয়া ফিল করেছেন যে ভাইয়ার পিঠে কেউ থাপ্পড় বা ধাক্কার মতো মেরেছে ঘুমের মধ্যেই। আর আরেকদিন এরকম হয়েছে যে ভাইয়া ঘুম থেকে উঠে দেখেছে যে ডাইনিং রুম থেকে লিভিং রুমের দিকে কে যেন হেঁটে গেল, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু ভাইয়া কিছুই বলেনি আপুকে, কারণ আপু এগুলো শুনলে ভয় পেতে পারে। কিন্তু ভাইয়া ম্যাক্সিমাম এগুলো এক্সপিরিয়েন্স করতো যখন আপু বাসায় থাকতেন না। এবং প্রায় রাতে ওই বাসায় ঘুমের মধ্যে ভাইয়া খুব অদ্ভুত শব্দ করত, এবং এটা এমন ছিল যে ভাইয়া মনে হয় কারোর সাথে কথা বলছেন খুব হাই ভলিউমে, ভয়েসটা পিচ খুব হাই, এরকম ভলিউমে ভাইয়া কথা বলছেন, এবং কথা বলতে বলতে ভাইয়া খুব জোরে জোরে হাসতেন, কিন্তু এটা ঘুমের মধ্যেই হতো। আপু অবজার্ভ করতো, এবং যে কেউ শুনলে ভয় পেয়ে যাবে এমন আওয়াজ বের হতো ভাইয়ার মুখ থেকে। এবং যতক্ষণ না পর্যন্ত আপু ভাইয়াকে স্টপ করতেন যে তুমি কি করছো, কার সাথে কথা বলছো, এরকম ভাবে আপু যতক্ষণ না ইন্টারাপ্ট করতেন, এইরকম আওয়াজ কন্টিনিউ হতে থাকতো, এরকম কনভারসেশন, যেগুলো কোনো মিনিংফুল কনভারসেশন ছিল না। সো ভাইয়া কে অনেকক্ষণ জোরে জোরে ধাক্কা দেওয়ার। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনলেন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।